ওখান থেকে কান্না করতেছে, আমি এখান থেকে কান্না করতেছি, মানে কেউ কাউকে যে সান্ত্বনা দিব সেই ধরনের ভাষা আমাদের নেই। পরবর্তীতে ভাইয়া ও বললো যে আমার বাচ্চাকে আর 1 সেকেন্ডও সেখানে রাখবে না, আর আমার বাচ্চার সাথে কি হয়েছে তুমি এখন কোনো কিছু বলিও না, বললে ওরা আর আমার বাচ্চাকে দিবে না। মানে ফানি কেস, রেপ ফিজিক্যালি হচ্ছে না, রেপ কিন্তু পুরো জীবনটাকে করা হচ্ছে। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এই ব্যাপারে আমার মনে হয় যেটা, যে এই ভিডিওটা তো সবাই দেখবেন, আমি ওই এলাকার থানার যিনি ওসি আছেন তাকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, ভাই এটা এই বাচ্চাদের যাতে লেখাপড়া নিশ্চিতভাবে হয় সেজন্য এই পরিবারটাকে আপনি সহযোগিতা দেন। এটা আইনের কাছে, আইন কি রায় দেবে না দেবে সেটা পরের ব্যাপার। এই যে ব্যক্তিটির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, বাচ্চাকে কোরআন হাফেজ বানায় একটা আদর্শ মানুষ হিসাবে গড়ানোর জন্য চেষ্টা করছি, যাতে আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজটা ও পড়াইতে পারে এবং ও 10 জনের ইমামতি করতে পারে, ওর পিছনে 10 জন মানুষ নামাজ পড়তে পারে, সেই উদ্দেশ্য থেকে দেওয়া। তো ওর বাবার ইচ্ছা ছিল শহরে এনে বাচ্চাদেরকে মানুষ করা। আমাদের এখানে নিজস্ব একটা অ্যাপার্টমেন্ট আছে, তো আমরা এখানে আসছি বাচ্চাকে ভালো একটা মাদ্রাসায়। শহর মানে কোথায়? চট্টগ্রাম। জি, চট্টগ্রামে। তো সেখানে আমাদের বাসার পাশেই একই হাউজিংয়ে ওই মাদ্রাসাটা। তো মাদ্রাসা প্রাথমিকভাবে দেখতে ভালোই লাগছে, অন্য কিছু যাচাই বাছাই করি নেই ওদের কি আছে না আছে। তো যখন বাচ্চাকে দিছি ওনাদেরকে আবদার করছিলাম যে যেহেতু একই হাউজিংয়ে আমি নিয়ে এনে মানে বাসায় রেখে পড়াবো। তো ওনারা বললো যে না, বাসায় রেখে পড়াইলে বাচ্চা পড়া হয় না। যেমন ওনারা এখানে কিছু কারণ দেখাইছে, সেটা হচ্ছে যে তাহাজ্জুদের নামাজটা পড়তে পারবে না, তাহাজ্জুদের নামাজের পরে যেই জিকিরটা হয়, যেই দোয়াটা হয় সেটাও অংশগ্রহণ করতে পারবে না, ফজরের পরে যেই না মানে ওদের যেই তালিমটা হয় বা যে পড়ানোটা হয় সেটাও মিস করবে। বাসায় থাকলে দুষ্টামিটা বেশি শিখবে বা ইলেকট্রনিক্স মিডিয়াগুলা বা ফোন টোন এগুলো দেখলে পড়ার প্রতি ওর মনোযোগ নষ্ট হয়ে যাবে। তো ওনাদের কথায় সন্তুষ্ট হয়ে আমার এই 7 বছরের বাচ্চাকে আমি মাদ্রাসায় রাখছি, বোর্ডিং। 7 বছর বয়সে আপনি মাদ্রাসায় দেন? এটা তো আরো অনেক ছোটবেলায় দেয় আমি যতটুকু জানি। ওকে 2018 সালের 1 জানুয়ারিতে ভর্তি করেছি। আচ্ছা, তো এর আগে কি ও বাংলা মিডিয়ামে পড়তো? জি না, ওর আগে ও অন্য একটা মাদ্রাসা পড়তো, নুরানি বিভাগে পড়তো। মানে ওখানে হচ্ছে ওই যাওয়া আসা করে পড়তো। আচ্ছা, ওখানে হেফজো ছিল না? না, ওখানে হেফজো ছিল না, ওখানে বাংলা মিডিয়ামটার মতোই ছিল। তো এখানে দেওয়ার পরে বাচ্চা পড়তেছে, মোটামুটি ভালোই লাগতেছে। প্রায় 1.5 বছর হয়ে গেছে, বাচ্চার সব কিছু ঠিক ছিল, আমরা সন্তুষ্ট ছিলাম দেখে আমি আমার আরেকটা বাচ্চা সেখানে সেই মাদ্রাসায় ভর্তি করছি। আচ্ছা, ওর বয়স কত? আমার মেজো বাচ্চার বয়স, মানে ওকেও নুরানিতে ভর্তি করছি আর কি, প্লে বিভাগে। তো ভালোই চলতেছে, কিন্তু হঠাৎ করে লক্ষ্য করলাম অনেকগুলো অনিয়ম। যেমন বাচ্চাকে যখন পড়ানোর কথা হয়েছে তখন বলছে বাংলা মিডিয়ামটা ওনারা পড়াবে। তারপর যখন এটা নিয়ে প্রশ্ন করছি, বলে যে বাংলা মিডিয়ামটা পড়লে আরবিটা সহজেও ক্যাপচার করতে পারবে না। মেনে নিলাম। তারপরে দেখলাম কয়দিন পর পর শুধু হুজুর পাল্টাচ্ছে, ম্যাক্সিমাম গার্ডিয়ান এটা খেয়াল করতেছে এবং এটা নিয়ে বলতেছে এই মাদ্রাসা হুজুর থাকে না, কয়দিন পর পর হুজুর চেঞ্জ হয়। এটা নিয়ে যখন কর্তৃপক্ষের সাথে গার্ডিয়ানরা আলাপ করছে, কর্তৃপক্ষ বলে যে বাচ্চাদের সুবিধার জন্য আপনাদের বাচ্চার স্বার্থেই আমরা হুজুর পাল্টাচ্ছি। না, সেটা করতেই পারে প্রতিষ্ঠান, সেটা সমস্যা নেই। তো ওইটা কোনো ইয়ে না। পরে একটা হুজুর দেখলাম নিয়োগ দিল, ওর বয়স হচ্ছে তখন সম্ভবত 19 কি 20 এরকম। চলতেছে, পড়াইতেছে, ছোট মানুষ, ওই হুজুরটাও ছোট, বাচ্চারা খুব সহজে মিশে গেছে, বাচ্চাদের সাথে বন্ধু বান্ধবের মতো আচরণ করছে, খুব ভালো আচরণ করতো ওই হুজুরটা। ভালো চলতেছে সব কিছু। হঠাৎ করে বাচ্চা দেখি খুব অ্যাবনর্মাল আচরণ শুরু করছে। বাচ্চা মাদ্রাসায় পড়বে না, গেলে খুব কান্নাকাটি করে, খাবার নিলে খায় না, আম্মু আমি মাদ্রাসায় পড়বো না, আম্মু আমি এই মাদ্রাসায় পড়বো না, এই মাদ্রাসা ছাড়া অন্য যে কোনো মাদ্রাসায় দাও আমি সেখানে পড়বো, এখানে পড়বো না। বাবা কি সমস্যা বলো, বলে না, না বলে শুধু মেজাজ দেখায়, শুধু কান্না করে। ওর বাবাকে ধরছে, বাবা তুমি আম্মুকে একটু বুঝাও, আমি এই মাদ্রাসায় পড়বো না, অন্য যে কোনো মাদ্রাসায় দাও বাবা পড়বো। তো ওর বাবার সাথে আলাপ করছে, আর ওর বাবা বলতেছে যে কি করা যায়, জানো কি জন্য এরকম করে। তো জানার চেষ্টা করছি, ও কিছু বলে নাই। না বলাতে ওকে বুঝাইছি যে বাবা এটা আমাদের হাউজিংয়ে, আর আমার যেহেতু আরও 2টা ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাগুলাকেও আমাকে দেখতে হয়, আমার হাজব্যান্ড যেহেতু দেশের বাইরে। তো সব মিলে বাবা আম্মু তো
দূরে কোথাও গেলে তোমার কোনো সুবিধা অসুবিধা হইলে দেখতে পারবে না, এখানে থাকো, কি সমস্যা বলো? বলে যে না কোনো সমস্যা না, আমি এখানে পড়বো না, আমার ভালো লাগে না এখানে, এখানে ছাড়া অন্য যে কোনো মাদ্রাসায় দাও, আমি সেখানে পড়বো। এর মধ্যে মাঝে মাঝে দেখলাম ওর শরীরে কিছু আঘাতের চিহ্ন। যখন মায়ের দাগ দেখতাম তখন ওকে জিজ্ঞেস করলে ও কিছু বলতো না। যখন মাদ্রাসার প্রধান হুজুরকে জিজ্ঞেস করতাম, প্রধান হুজুর বলতো যে জিজ্ঞাসা করতেছি হুজুরকে, ওই যেই হুজুর টর্চার করছে ওই হুজুরকে ডাকে জিজ্ঞাসা করলে বলতো যে ও দাঁত ব্রাশ, ওর অভিযোগ ছিল ও দাঁত ব্রাশ করে না, ওর মুখ থেকে ওর ফাইরিয়ার একটু সমস্যা আছে, ওর মুখ থেকে গন্ধ আসে, সেই কারণে ওকে এরকম টর্চার করছে। তো এরপরে যখন হুজুরকে জিজ্ঞেস করতাম বলতাম, হুজুররা বলতো যে ধর্মের দোহাই দিয়ে যে মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের পাপ মানে অন্যায়টা লুকাইলে ভালো। আর আমরা যখন পড়ালেখা করছি তখন আমরা এর থেকে বেশি অত্যাচার সহ্য করে আমরা হাফেজ হয়েছি, অত্যাচার সহ্য না করলে সাকসেস হওয়া যায় না। কিন্তু ওকে আপনি জিজ্ঞেস করতেন না যে বাবা কে মেরেছে, কেন মেরেছে? করতাম। তো ও তো ওই যে হুজুর ওকে বিভিন্ন ভয়ভীত, পরবর্তীতে এখন জানছি ও কিছু বলতো না, কিছু বলতো না। এগুলো একটু নোট করেন, কারণ আমি অনুষ্ঠানটাকে আজ কেমনভাবে প্রেজেন্ট করছি যাতে করে বাচ্চারাই অনুষ্ঠানটা দেখতে পারে, এবং প্রত্যেকটা বাচ্চারই অনুষ্ঠানটা দেখা উচিত, কারণ তোমাদের এখানে একটা অনেক বড় ভূমিকা আছে, সেটা আমি একেবারে অনুষ্ঠানের শেষে গিয়ে বলবো। হ্যাঁ, তো ওকে যখন এগুলো বলতাম ও কিচ্ছুই বলতো না, ও শুধু কান্না করতো আর আম্মু আমি মাদ্রাসায় পড়বো না, আমাকে অন্য যে কোনো মাদ্রাসায় দাও আম্মু, সেখানে পড়বো। চোখের যেটা আমি দেখতে পাচ্ছি এরকম টানা, এটা কি দিয়ে মেরেছে? বেত দিয়ে। বেত দিয়ে? বেত দিয়ে চোখে মারতো? জি না, বেতটা মেরেছিল, মানে এরকম ভাবে ঢিল দিয়েছিল, সেটা এসে তোমার চোখে লেগেছে? ভয়ঙ্কর অবস্থা। এটা থেকে আমার বাচ্চার চোখটা নষ্ট হয়ে যেত। হ্যাঁ, ডেফিনেটলি। এবং এটা একেবারে, এটা যদি ইচ্ছাকৃত না হয় তাহলে এই পজিশনে এই আঘাতটা পড়ে না। শুক্রবারে যখন ওর জামা কাপড়, নোংরা জামা কাপড়গুলো আনতে যাইতাম, হুজুর বলতো যে আমি ধুয়ে দিছি। বেশ কয়েকদিন শোনার পরে আমি বললাম যে আপনি যে ওর জামা কাপড় ধোন, এটা তো আপনার কাজ না, আপনি তো ওস্তাদ। আমার জানা মতে শিক্ষক গুরুর মর্যাদায় আমি যেই জিনিসটা পড়ছি সেটা হচ্ছে যে ছাত্র শিক্ষকের কাজ করে, ছাত্র শিক্ষকের খেজমত করে, কিন্তু শিক্ষক কখনো আমি দেখি নাই যে ছাত্রের জামা কাপড় ধুয়ে দেয়, আপনি এটা করবেন না। তো উনি বলে যে সমস্যা নাই, ও যখন ওরকে আমি গা ডলি গোসল করাই দিই, তো তখন আমি আমার জামা কাপড়ের সাথে ওর জামা কাপড় ধুয়ে দিই। পরবর্তীতে যখন এটা নিয়ে আমি আপত্তি করছি, তো যখন আমি জামা কাপড় পরবর্তীতে ধুইতে যাইতাম, ওর পোটা পোটা ছিটা ছিটা কিছু রক্তের দাগ দেখতাম পায়জামার মধ্যে, পরনের যে পায়জামাটা ছিল সেটার মধ্যে। যখন ওকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতাম, আমি তো মা, আমি তো আমার বাচ্চার সাথে সব কিছু খোলামেলা বলতে পারি না, তো ওকে যখন জিজ্ঞেস করতাম ও বলতো যে আম্মু, রক্তের দাগ সম্পর্কে জিজ্ঞেস করলে ও বলতো যে আমার পায়খানার রাস্তা চুলকায়, সেখান থেকে এরকম হয়। তো মনে করতাম যে কৃমির সমস্যা, কৃমির ওষুধ খাওয়াইতাম। আবার মাঝে মাঝে ওর ওস্তাদ ফোন করে বলতো যে ওর শরীর ব্যথা করতেছে, জ্বর আসতেছে, যেহেতু ও আবাসিকে থাকতো তো সব কিছু তো দেখতাম না, তো নাফা খাওয়াই দিত, নাফা এক্সট্রা খাওয়াই দিত, বা এই টাইপের কিছু 2-1টা ট্যাবলেট খাওয়াই দিত, ওই রকম। বুঝতাম না আসলে ব্যাপারটা, মনে করছি হয়তো বা বাচ্চা যেটা বলছে সত্য কথা বলছে। ও যখন খুব ঝামেলা শুরু করছে তখন ওর বাবার সাথে আমি ঘটনাটা শেয়ার করছি। ওর বাবা যখন জানতে চাইছে তখন ও বাবাকেও কিছু বলে নাই, শুধু এটা বলে আমাকে অন্য কোনো মাদ্রাসায় ভর্তি করলে আমি যে কোনো মাদ্রাসায় আমি পড়বো, শুধু এই মাদ্রাসায় ছাড়া। পরে একদিন ও বিকালবেলা নাস্তা নিয়ে গেছিলাম ওর জন্য, নাস্তা নিয়ে গেছিলাম, আর পরে ও আমাকে জড়াই ধরি খুব কান্না করতেছে, আম্মু তুমি আমাকে এই মাদ্রাসার থেকে নিয়ে যাও, না হলে আমি মরে যাব, আম্মু তুমি নিয়েই যাও আমাকে। তো কী হয়েছে বাবা? বলে যে আম্মু আমি তোমাকে অনেক বড় একটা কথা বলবো আম্মু, এখানে বললে আমাকে ওরা মেরে ফেলবে, আমাকে ওরা বাঁচতে দিবে না, আম্মু তুমি আমাকে বাসায় নিয়ে যাও, মাদ্রাসার থেকে নাম কেটে নিয়ে যাও। তখন আমি ওকে একেবারে এইভাবে জড়াই ধরে, খোলা মাঠ ছিল মাদ্রাসার সামনে, তো জড়াই ধরে আমি ওকে বললাম যে বাবা উপরের দিকে দেখাই, বললাম যে বাবা দেখো আকাশ অনেক বড়, সেখানে যেরকম আমরা মানুষ স্থান পাইছি সেরকম তোমার যত বড় কথা হোক বাবা, আম্মুর মনের মধ্যে সেটা জায়গা পাবে, তুমি বলো আম্মুকে। এরকম একেবারে জড়াই ধরে কোলে নিয়ে বলতেছি। পাশে কিছু গাইডিয়ান ছিল, ওরা শুনতেছে, ও কানে কানে চুপি চুপি বলতেছে যে আম্মু অনেক খারাপ একটা কাজ করছে, অনেক বড় একটা খারাপ কাজ করছে। তো বললাম যে বাবা কীরকম? বলে যে আমার সাথে খুব নোংরা একটা কাজ করছে, আম্মু তোমাকে বলতে পারবো না। ভাইয়া বিশ্বাস করেন
তখন ওই মুহূর্তে মনে হয় যে আকাশটা আমার মাথার উপরে ভেঙে পড়ছে, আর আমার পায়ের নিচে যে মাটিগুলো আছে সবগুলো সরে গেছে। আমি কি শুনতেছি আমার বাচ্চার মুখে। তখন আমি বললাম যে কবে হয়েছে এই ঘটনা? বলে যে আম্মু আরও অনেক আগে, কিন্তু আমি তোমাকে ভয়ে বলতে পারিনি আম্মু। তো কিসের ভয় বাবা? বলে যে ওর বলছে আমি যদি তোমাকে বলি তাহলে ওই যে কল্লা কাটা আছে আমাকে আমার মাথা কেটে আলাদা করে ফেলবে, আমার শরীর আলাদা রাখবে, আমার বাবা তো বিদেশে থাকে। জি, আমি আপনার কাছ থেকে শুনবো, তোমার সাথে গল্প করি কিছুক্ষণ। হ্যাঁ, তোমার সাথে প্রথম যেদিন এই ঘটনাটা ঘটে, মানে একদম প্রথম সবচেয়ে যে জঘন্য ঘটনাটার কথা তোমার আম্মা যেটা বললো, এটা তো তোমার সাথে অনেকবার হয়েছে না? তোমার আম্মুর কথা অনেকবার হয়েছে, তাই কি? আচ্ছা, প্রথম কিভাবে হয়েছিল ঘটনাটা মনে আছে? প্রথম একবার রুমে নিয়ে করছিল, ওদের যে 2টা রুম আছে, একটা রুমে নিয়ে করছিল। নিয়মে কি ডেকে কি বলে তোমাকে, কি বলছিল? বলে যে আমি তোমাকে বাম লাগাই দিব, এই করবো সেই করবো, এরকম করি বলায় বলে এরকম করছে, আমার সাথে খারাপ কাজ করছে। বাম লাগাই দিবে কেন? এর আগে দাঁড়ান, বাম লাগাই দিবে কেন বাবা? বাম লাগানোর কথা কেন আসছে? এর আগে মারছে, তো তারপরে এই হুজুর কি তোমাকে হেফজো পড়াইতো? জি। এটা করলো তুমি তখন তো বিষয়টা বুঝতা না যেটা কি হলো, কিভাবে জিনিসটা কি হলো। তো তারপর তুমি চিল্লাচিল্লি করো নাই? তুমি তো ছোট বাচ্চা ছিল, তুমি তো চিল্লাতে দেওয়ার কথা। হ্যাঁ, আমি চিল্লাছিলাম, আমার মুখ ধরে রাখছে, আমি দৌড়তে বাইরে যেতে চেষ্টা করছিলাম, আমাকে এমনি ধরে ফালাই রাখছে। তো এই কাজ করার পরে তুমি তোমার সাথে যারা পড়াশোনা করে তোমার সাথে হিফজো পড়তেছে, এদেরকে বলো নাই যে আমার সাথে হুজুর এরকম একটা ঘটনা ঘটাইলো? হ্যাঁ, হুজুর কাছে বলছিলাম, সে নিয়েও আমার সাথে এরকম খারাপ কাজ করবার চেষ্টা করছিল। প্রত্যেকদিন আমার সাথে হাসাহাসি করতো, আর আমাকে বলতো যে আয় বাথরুমে আয়, তোর গোসল করাই দিয়া। আমি না আমাকে টানি লয়ে যেত। আচ্ছা, তো তোমার সঙ্গে এটা হওয়ার পরে তুমি বাসায় এসে বললা না কেন? কি হয়েছে বাসায়? আমাকে বলেছিল যে তুই যদি বলস তাহলে তোর গলা কাটি এক জঙ্গলে নিয়ে ফালাই দিয়ে আসমু, তারপরে তোর বাবা তোর খুঁজতে থাকতো না, তোর আম্মা একলা একলা কিরবো। এই ঘটনা তোমার সাথে কয়বার হয়েছে? 10 থেকে 12 বার। তো 10 থেকে 12 বার হওয়ার পরে গিয়ে তুমি তোমার মাকে বললা যে আম্মা আমার সাথে এর চেয়েও বেশি খারাপ কাজ করছে, সেটা হলো এই কাজ। আগে কেন বলনি বাবা? আমাকে ভয় দেখাইছিল। 9 বছর বয়স ওর, খেয়াল রাখবেন 9 বছরের একটা বাচ্চার কাছ থেকে খুব বেশি লজিক্যাল অ্যাপ্রোচ আশা করাটা উচিত না। তো আপনাকে যখন বললো তারপর আপনি কি করলেন বলেন? উন্মাদ পাগলের মতো হয়ে গেছে। আমি কি করব, কার কাছে বলবো, কার কাছে শেয়ার করব? কারণ এই ঘটনাটা হয়তোবা অনেকে বিশ্বাস করবে, হয়তোবা অনেকে এটাকে বিশ্বাস করবে না। আমি পাগলের মতো হয়ে গেছি। পরে ওর বাবা ফোন দিছে, আর ওর বাবাকে যখন কান্না শুনছে বললো যে কি জন্য কান্না করো। আমি বললাম যে ঘটনাটা এরকম হয়েছে। কি ভয়ঙ্কর একটা চিন্তা, বাবার জায়গা থেকে চিন্তা করেন, সে কাতারে থাকে, এত দূরে থাকে, সে কিছু করতে পারতেছে না। এই প্রবাসী একজন মানুষ, এরা কি পরিমাণ কষ্ট করে, কি ভয়ঙ্কর রকম টেনশন তার হওয়ার কথা, তাই না? এবং কতটা কষ্ট লাগতেছে তাকে, তাহলে তার বলেন তারপর। তো ও ওখান থেকে কান্না করতেছে, আমি এখান থেকে কান্না করতেছি, মানে কেউ কাউকে যে সান্ত্বনা দেব সেই ধরনের বাসা আমাদের নেই। পরবর্তীতে ভাইয়া ও বললো যে আমার বাচ্চাকে আর 1 সেকেন্ডও সেখানে রাখবে না, আর আমার বাচ্চার সাথে কি হয়েছে তুমি এখন কোনো কিছু বলিও না, বললে ওরা আর আমার বাচ্চাকে দিবে না আমার কোলে, কারণ তুমি মহিলা মানুষ, আমার কোনো পুরুষ গার্ডিয়ান নাই, তোমাকে ওরা একটা কিছু করে আমার বাচ্চাটাকে মেরে ফেললে তো আমার শেষ সব। ওর বাবা বললো যে তুমি থানায় যাও, থানায় গিয়ে একটা মামলা করো। তো আমি থানায় গেলাম। কতদিন পরে গেলেন? ওই পরের দিনই গেলাম। পরের দিনই থানায় গেছেন? জি। কিছু ডকুমেন্টস আছে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ডকুমেন্টসগুলো আপনাদের জন্য এনেছি। আমি যেটা বলি যে আমাদের অনুষ্ঠানটি ইনভেস্টিগেটিভ অনুষ্ঠান না, আমরা প্রাথমিক যেসব ডকুমেন্টসগুলো হাতে পাই সেগুলোর বেসিসেই আমরা কথা বলি এখানে। তো সেই জায়গাটা থেকে আমরা যে ডকুমেন্টসগুলো হাতে পেয়েছি সেগুলোর জায়গা থেকে আমরা আজকের অনুষ্ঠানটা উপস্থাপন করছি, এবং থানায় যাওয়ার পরবর্তী যে ডকুমেন্টসগুলো সেগুলো আমরা আপনার ধারাবাহিকভাবে আপনাদেরকে বলবো। হ্যাঁ বলেন তারপর। তো থানায় যাওয়ার পরে ওনারা মামলা নিবে না। মামলা নিবে না? না, ওনারা মামলা নিবে না, কারণ এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এটা একটা সেনসিটিভ ব্যাপার। ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওনারা মামলা নিবে না। আমার 3 দিন থানায় গেলাম, আমি 3 দিনে আমাকে ঘুরানো হচ্ছে যে এটা প্রাথমিকভাবে যদি সত্যতা না পায় তাহলে মামলা নিবে না। পরবর্তীতে যখন আমি ওসি স্যারের কাছে রিকোয়েস্ট করলাম যে স্যার আমার একটা মামলা নেন, মানে উনি জাস্ট আমাকে তিরস্কার করে বলতেছে আপনার একটা নিউজের মাধ্যমে আপনি পুরো বাংলাদেশকে পাল্টাই দিতে পারবেন। আমি বলছি স্যার আমি বাংলাদেশকে পাল্টাই দিতে পারবো না, কিন্তু আমার বাচ্চার সাথে যে অন্যায় হয়েছে আমি মনে করতেছি আমার বাচ্চা খুব অত্যাচার ভোগ করছে, সেটার আমি একটা শাস্তি চাই। ওকে। পরবর্তীতে উনি প্রাথমিক তদন্ত করার জন্য একজন সেখানে অফিসারকে পাঠাইছে মাদ্রাসায়, প্রাথমিক সত্যতা পাওয়ার পরে তারপরে উনি মামলাটা নিছে। আচ্ছা, ততদিনে যেই লোকটার কথা আপনি বলছেন বের করে দেওয়া হয়েছে।
আপনার সন্তানের সাথে ঘটেছে এই ঘটনা তারও 2 মাস আগে বা 1 জি। মাস আগে, তাহলে তারপরেও ওসি সাহেব মামলাটা নিয়েছেন। জি ওসি সাহেব যেটা করেছেন, প্রাথমিক তদন্ত করেছেন, মামলা নিয়েছেন, সেটা ঠিক আছে, তার জায়গা থেকে 100% কারেক্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যেটা বললেন, আইন তো সবার জন্য সমান। 3 মাস পরে 2 মাস পরে এটা প্রুফ করার যে জায়গাটা, জি মেডিকেল রিপোর্ট ছাড়া তো এদিক ওদিক কিচ্ছু নড়বে না। জি তখন আপনি কি করলেন ওই জায়গাটায়? আপনার নিজেরও কি মনে হয়নি যে অনেকখানি লেট হয়ে গেল, বা কি কি করা যেতে আসলে পারে? ভাইয়া আমি মনে করছিলাম যে আমার বাচ্চার সাথে যে অন্যায়টা হয়েছে সেটার একটা সুস্থ সঠিক রিপোর্ট আসবে। আচ্ছা, তারপরে আপনি কি করলেন? ওসি নিল তারপরে মামলা। ও থানা থেকে ওর একটা 22 ধারা জবানবন্দির জন্য কোর্টে পাঠানো হলো, আচ্ছা, আর একটা মেডিকেল করার জন্য মেডিকেলে পাঠানো হলো। 22 ধারায় যে জবানবন্দি, সেটাতে তুমি ও শুধু একা ছিল না, সাথে আপনিও ছিলেন? ও একা ছিল, ওকে শুধু এলাও করছে, আমাকে এলাও করে আপনাকে অ্যালাউ করেনি? অপ্রাপ্ত বয়স্ক হলে কোনো একজন অভিভাবক সাথে থাকার কথা না? আমি সেটা জানি আপনার না। লয়ার ছিল না ওই সময়? না আপনি কোনো লয়ার নিয়োগ আমি দেননি? জানি না থানার প্রসেসটা কি। থানা প্রসেস তো পরের বিষয়। আপনি যখনই মামলা করলেন তখন তো আপনাকে একজন লয়ার নিয়োগ। না আমি যখন মামলা করছি, যেদিন মামলা করছি ওই দিনই আমাকে 22 ধারা আমার বাচ্চার 22 ধারা জবানবন্দির জন্য পাঠাইছে কোর্টে। আচ্ছা, আমি কিন্তু তখনও জানতাম না যে আইন কি বলে বা আমার একজন উকিল ধরা লাগবে, সেটা আমি জানতাম না। আচ্ছা, এই নোটগুলো, এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখবেন। কজ বাংলাদেশে এই রেপ যে ব্যাপারটা, চিন্তা করে দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া একটা মেয়ে, সে তার ক্যাম্পাসে নিরাপদ না। আমি মানে আজকের এই যে জীবন গল্পটা, সেটা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, সেটা কোনো ধর্মীয় জায়গা থেকে কারো দিকে কটাক্ষ করা নয়, বরং আমরা বলতে চাচ্ছি এই জায়গাটাই যে পাষণ্ড বর্বর অমানুষ কিংবা শয়তানরূপী মানুষ, সেটা যে কোনো জায়গাতেই থাকতে পারে। সে যে লেবাসেই থাকুক না কেন, যাই হোক না কেন, তাকে বিচারের আওতায় আনতে হবে, আইনের আওতায় আনতে হবে, এবং সেখানে সব শ্রেণীর মানুষদেরকে সহযোগিতা করতে হবে। যাই হোক, আমরা আরেকটু সামনের দিকে আগাতে চাই। তো কি হলো মামলা করার পরে, কি দাঁড়ালো একটু বলেন তো? মামলা করার পরে আয়ু আমার সাথে মানে আর যোগাযোগ করতেছে না। আসামির অবস্থান বা আসামি অ্যারেস্ট হয়েছে কিনা, আমার একটাই আসামি, সেটা অ্যারেস্ট হয়েছে কিনা সেটাও জানতে পারি নাই। মেডিকেল রিপোর্ট আসছে কিনা সেটাও জানতে পারি নাই। তো যখন এরকম অসহযোগিতা পাইছি, আমার মামলাটা হয়েছে 5/9/2019-এ। তো প্রায় 1.5 মাস অপেক্ষা করে 20/10/2019-এ আমি থানায় গেলাম। থানায় গিয়ে ওসি স্যারের কাছে গেলাম। যখন ওনাকে জিজ্ঞাসা করছি, উনি আমাকে বলতেছে যে আপনি মেডিকেল রিপোর্ট দিয়ে কি করবেন, সেটা তো আপনার কোনো কাজ নেই, এটা আমাদের দরকার, আমরা আনবো। তারপরে হচ্ছে আসামির কথা জিজ্ঞাসা করছি, আর উনি বলে যে আসামি তো পলাতক, ওর দেশের বাড়ি ময়মনসিংহ, আমি সেখানে ঠিকানা ভেরিফিকেশন করছি, ঠিকানা ঠিক আছে, আমরা খবর লাগাইছি ওকে খোঁজার। যদি আপনার কাছে, উনি উল্টা আমাকে প্রস্তাব দিল, যদি আপনার কাছে কোনো রকম আসামির অবস্থান সম্পর্কে জানেন কোথাও, তাহলে আপনি আমাদেরকে বলিয়েন, জানেন। আচ্ছা, আমি কয়েকটা প্রশ্ন করি আপনাকে। আপনি আসামিকে এখন পর্যন্ত ধরাতে পারেননি? জি না। 1 2 নম্বর হচ্ছে যে আপনার বাচ্চার স্কুলের কি অবস্থা, মানে পড়াশোনার কি অবস্থা? ওর পড়ালেখা, শুধু ওর না, আমার 3টা বাচ্চাই স্কুলে যাওয়ার উপযুক্ত। একটা বাচ্চা ভর্তি করায় না, কিন্তু 2টা বাচ্চা তো ওই মাদ্রাসায় পড়তো। ওই ঘটনার পর থেকে আমার 2টা বাচ্চা, মূলত আমার সবগুলো বাচ্চার লেখাপড়া বন্ধ। আমার বাচ্চাদের লেখাপড়া বন্ধ, আমার বাচ্চাদের জীবনে কোনো নিরাপত্তা নেই। তো যাই হোক, আমি আসলে যেটা বুঝতে পারছি যে আপনার এই চার্জশিট বা সমস্ত কিছু দেখে, যেটা আমি বলি মেডিকেলি এখানে নেগেটিভ বলেছে 1 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে মেডিকেলি যে নেগেটিভ বলেছে সেটার পিছনে আমার কাছে যেটা মনে হয়, আমার ক্ষুদ্র জ্ঞানে, যে অনেক বড় একটা কারণও আছে, কারণ অনেক দেরি হয়ে গেছে, সে কারণেও হতে পারে। আমি ঠিক জানি না যে রেপ হয়ে যাওয়ার অনেক পরে গিয়ে সেটা মেডিকেলি প্রুফ করার কোনো সুযোগ থাকে কিনা, এটা ডাক্তাররাই খুব ভালো বলতে পারবেন, বাট আমার হাতের কাছে যেগুলো আছে সেগুলো আমি যেটা দেখতে পাচ্ছি নেগেটিভ 1 আর 2 নম্বর হচ্ছে এখানে অনেকগুলো সাক্ষী আছে, এখানে অনেকগুলো সাক্ষী, এবং সেই সাক্ষীর আমি তো দেখতে পাচ্ছি সবাই হচ্ছে পজিটিভ জবানবন্দি দিয়েছে, যে ম্যাক্সিমাম কি নেগেটিভ জবানবন্দি দিয়েছে? মাদ্রাসার আমার যে মূলত আমার পক্ষে 2জন সাক্ষী ছিল, ওরা মাদ্রাসার বাচ্চার গার্ডিয়ান, ওনাদেরকে আমার চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে আমার পক্ষে সাক্ষীদেরকে। আর যে সাক্ষীগুলো 6জন সাক্ষী, তার মধ্যে একজন আমার বোন, আর বাকি 5জনই হচ্ছে মাদ্রাসার পক্ষের লোক। তারা কি করেছে? তারা আপনার সন্তানের পক্ষে বলেছে না বিপক্ষে বলেছে? বিপক্ষে বলেছে। এবং আমার যে 2জন সাক্ষী ছিল, ওই 2জন সাক্ষীকে এই চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। এই মামলাটা চার্জশিট হয়ে গেছে, এবং এই মামলাটা আসামি অ্যারেস্ট হয়নি। আর আসামি আদৌ অ্যারেস্ট হবে কি হবে না সেটা তো পুলিশের উপর নির্ভর করছে, বিচারে জাস্টিস হবে কি হবে না সেটা কোর্টের উপর নির্ভর করছে। আমরা দুটো প্রতিষ্ঠানের উপরই আমাদের আস্থা রাখতে হবে, এবং আস্থা রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাট এই ভদ্রমহিলা যে আজকে চিটাং থেকে এসছেন তো না, চট্টগ্রাম থেকে কষ্ট করে এই যে ঢাকাতে আসলো স্টুডিওতে গল্পটা বলার জন্য,
সেটা কেন এসছে একটু জিজ্ঞেস করি ওনাকে। আপনি কেন আসলেন এই গল্পটা বলার জন্য? ভাই আমি চরম পর্যায়ে অপমান অবহেলা কোনো কিছুই পাই নাই, আইনের দ্বারস্থ হই, আইনের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা তো পাই নাই। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ঊর্ধ্বতন পর্যায়ে আমি বিভিন্ন অপমান পাইছি। আমার নির্যাতিত শিশুর সামনে আমাকে মানসিক নির্যাতন করা হয়েছে। 3টা বাচ্চার লেখাপড়া বন্ধ হয়ে গেছে। দিস ইজ নট আ ফানি কেস। রেপ ফিজিক্যালি হচ্ছে না, রেপ কিন্তু পুরো জীবনটাকে করা হচ্ছে। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এই ব্যাপারে আমার মনে হয় যেটা যে এই ভিডিওটা তো সবাই দেখবেন। আমি ওই এলাকার থানার যিনি ওসি আছেন তাকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, ভাই এটা এই বাচ্চাদের যাতে লেখাপড়া নিশ্চিতভাবে হয় সেজন্য এই পরিবারটাকে আপনি সহযোগিতা দেন। এটা আইনের কাছে, আইন কি রায় দেবে না দেবে সেটা পরের ব্যাপার। এই যে ব্যক্তিটির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সে ব্যক্তিটি আদৌ এই কাজ করেছে কি করেনি সেটা কোর্ট প্রমাণ করবে। কিন্তু বিচারের জন্যে আমি থানার কাছে যাব, বিচারের জন্যে আমি কোর্টের কাছে যাব, সেটা আমার নাগরিক অধিকার। সেই কাজটি করার ফলে যদি আমার সামাজিক সমস্যা হয় সেটাও কিন্তু রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যেই পড়ে, যাতে করে সামাজিক সমস্যা না হয়। ততটুকু এনশিওরিটি, ততটুকু নিশ্চয়তা আপনারা দেবেন, এটা আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ। আর আমি শুধু আপনাদের শেষে দুটো কথা বলতে চাই যে আজকে বাচ্চা যারা আছে তারাও ভিডিওটা দেখবে। তোমাদের সবাইকে বলি একটা জিনিস, সেটা হচ্ছে এটা গোপন করার মতো কোনো বিষয় না। হ্যাঁ, তোমার পরিবারের মধ্যে, স্কুলে, কোথাও, কোনো প্রতিষ্ঠানে, পরিবারের মধ্যে আত্মীয় স্বজন যে কেউ হোক না কেন, যদি কখনো তোমার মনে হয় তোমার সাথে এমন কোনো আচরণ করছে যেটা তুমি নিতে পারতেছো না, যেটা খুব লজ্জাজনক, যেটা তোমাকে খুব বিব্রতকর অবস্থায় ফেলে দিচ্ছে, যেটা তোমার ভালো লাগছে না, অবশ্যই তুমি পরিবারে তোমার বাবাকে কিংবা তোমার মাকে এটা জানাবা। পরিবারের সেই সদস্যটাকে তার অতি দ্রুত জানাবা, যাতে করে একটা ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। নইলে কি হবে জানো, তোমার সাথে এরকম অন্যায় করছে, এরপর তোমার বন্ধুর সাথে করবে, তোমার বান্ধবীর সাথে করবে, আরেকজনের সাথে করবে। তোমরা যদি মুখ বন্ধ করে থাকো একের পর এক এই ঘটনা ঘটতেই থাকবে। সুতরাং তোমরা অবশ্যই এটা জানাবে। শেষ হলো এখানে আমরা যার গল্প আজকে শুনলাম। আমরা নাম পরিচয় সমস্ত কিছু গোপন রেখেই গল্পটা এখানে প্রচার করেছি। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আরেকটি গল্প আপনাদের সামনে হাজির করতে যাচ্ছি, যেই গল্পটি অন্যরকম একটা প্রশান্তির মধ্য দিয়ে আপনাদেরকে নিয়ে যাবে। একই সাথে আমার আর্জি আছে আপনাদের সবার প্রতি, শেষ পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। জি, নামটা বলুন প্রথমে। আমার নামটা ওয়াসিম। ওয়াসিম, বয়স কত আপনার এখন? বয়স 36 বছর। 36 বছর চলছে। চলেন শুরু করি। ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে বলেন, গল্পটা বলেন, আমাকে বলেন। আমি যখন নাকি হইলাম, আমার আব্বা ভালো সুস্থ। তারপর আমার 2 বছর পর আরেকটা ভাই হয়েছে, তারপরও সুস্থ। ভাইটা হওয়ার আমার বছরখানি হইলো, তখন আমার আব্বা অসুস্থ হয়ে গেল, মানে ঠিক মতন কাজ করতে পারে না। কি করতো আপনার বাবা? আমার আব্বা ওই তাঁতের কাজ করতো। আপনার জন্ম জেলা কোথায়? আমার জেলা নারায়ণগঞ্জ, থানা 2500। 2500, এখানেই আপনার আদি স্থানীয়? আমার দাদা বাবার বাড়ি ওইখানেই। আচ্ছা আচ্ছা, তাঁতের কাজ করতো আপনার বাবা, তাঁতি ছিলেন? তাঁতি ছিলেন। তখন উনি অসুখ আরম্ভ হয়ে যায়, তখন উনি কাজ করতে পারে না। আমার বয়স 3, আমার বাইরের বয়স 1। তারপর অনেক 2 বাপ মা 2, আমরা ভাই 2, 4 এখন আব্বা কাজ করতে পারে না, কি করব? তারপর আমার আম্মা মানুষের বাড়িতে কাজ করে। এই দিন যাবত এমনি 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 কাটতেছে, মানুষের বাড়িতে কাজ করে। কাজ করার পরে মনে করেন সারাদিন মানুষের এই ধান ভাড়া বাঁধে না, ওই ধান ভাড়া বাঁধা রাতের 2 ভাত আনে বা 2 চাউল দেয়, ওটাই নিয়ে আমাদের খায়। তখন মানে আপনার বাবা ঘরে বসে পড়া, মানে একদিন কাজ করলে উনি আর করতেই পারে না, একদিন কাজ করলে ওনার অসুস্থ আর বেশি বাইরে যায়। তারপরে মা বলে, থাক আপনি আর কাজ করেন না। আমি যেহেতু আমার জানো তো বালা, মানুষের বাড়িতে কাজ করেই আমি আপনার পলাই তালাল মাল সে নইব, আমার আর তো অভাব থাকবে না। তখন মানে ছেলে দুটো বড় হবে, আমার তখন আর অভাব থাকবে না, আমি মানুষের বাড়িতে কাজ করে আমি আপনারা খাবো, ছেলে দুটো দিয়ে আল্লাহকে মানুষ করা জানি, আল্লাহ বাসা রাখলি চল, এটা আমার মা বললো। তারপরে এরকম ভাবে চলতেছে। তখন আমার আস্তে মানুষ 5 বছরের মানুষ স্কুলে যায়, তখন আমি স্কুলে যাওয়ার চিন্তা ভাবনা, মানে যাইতাম যাইতে পারতাম না, যাইতাম স্কুলে গেলে আপনার মানুষ ওই অন্য ব্লগের পোলাবাইতে হারাত, ওই টাইমে তো 1 টাকা 2 টাকা অনেক দাম ছিল, ওদের বাপায় 2 টাকা দিত। তা আমি মনে করেন যে ওই টাইমে তো বাপায় দিতে পারে নাই, মায়ের মানুষের জায়গায় কাজ করছে, একটা পোলাপাইতে পিন্দা ওই যে পুরান হাফ প্যান্ট শার্ট থাকে না, প্যান্ট, ওগুলা দিয়ে দিতে আমি ওগুলা পিনতাম। মানে মায় কাজ করে খাওয়াবো না, আমাদেরকে জামা কাপড় পিন্দাতে পারে না। তখন স্কুলে প্রায় সপ্তাহখানি গেছি, তখন মানুষে মারে, পোলাবাইতে মারে, তো মারে, আমি বাইতে মা মানুষে না পোলাবাইতে না আমার মারে। তখন বাবা আমার তো মারবে, আমরা মানুষের কাজ করে খাই, তোরা কি হ্যাঁ যোগ্য?
একটা যোগ্য হিসেবে থাকলে মানুষের তোর গিন্না তোরে মারবই। মা গেল তো স্কুলে যাইস, তারপর আমি নিজের কাছে ওইটা একটা ঘিন লাগছে। আজকে আমার বাপ অসুস্থ দেখিয়া মায়ের মানুষের কাজ করে দেখে তো আমার হারা মাইরা বইকা স্বার্থ পারে। আজকে তো তোমার স্বাবলম্বন থাকতো তাহলে তো আমার মারতেও পারতো না, গালি দিতেও পারতো না। তখন স্কুলে আমি আর যাই না, বই মা জায়গা বাড়িতে কাজ করে হ্যাঁ মাল লগল হয়ে গিয়া ওই একবার বসে থাকি। তো মা সারাদিন কাজ করে আবার আইসা পড়ি। জন্য আমার 7 বছর বয়স হইলো। 7 বছর বয়স হইলো বলে তো একটু উঠতে নিয়ে সাবল গেছি। তখন মায়ের বললাম, মা তুমি তো বহুত কষ্ট করতেছো, এত কষ্ট মানুষ দেখি না করতে, আমি কথা কিছু কিছু বুঝি। তখন তুই কী করতেছ? আমি এখানে কাজ যাবো গা। কী কাজ? আমি এই 2-3টা গরু সরু ফালমু বা নিজের পেটটা চললো, তো তোমার কষ্ট রকম করতে হইব। এবার আমি ছোটোবেলাতে অনেক মানে ভালো মানে বুঝ দিতাম, কষ্ট করে বুঝ দিতাম। তখন মা এখন আরে বাবা যাইস না, আমি দরকার ভিক্ষা করে খাওয়ামু, কিন্তু মানুষের বাড়ি কাজ আমি করি, বুঝি, কত কথা কয়। তারপরে মার অবাধ্যই আমি কাজে গেছি। ওইখানে গিয়া প্রথম গিয়া দিই 3টা গরু। কার বাড়িতে গেলেন কাজে? আমাদের পাশের এক পুকুর বাড়িতে। মানে কোন ক্লাসে পড়তেন ওই সময় আপনি? ওই যে মানে পড়ি না, ওগুলো আমি ক্লাস 1-এ সুডান না, আগে সুডান ছিল। আচ্ছা, সুডান পরে 1-এ ভর্তি হয়। ওইটা মাত্র গেছি, পোলাদের সাথে আসতাম যাইতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওদের বাড়িতে গেলাম, এমন অনেকজন লোক কয়, আমি ভাই আমার একটা কামড় দিয়ে দে। কাকা কইতাম, কাকা আমার কামড় দিয়ে দেন, আমি না কষ্ট করি, ঠিক মতো পেট ভরে ভাত খাইতে পারি না। মানুষের বাড়িতে কাজ করলো তো তোকে ভাত পেট ভরে খাইতে পারি, যাবি? আমি কে তখন পাড়াবসে এক ফুফু একবার নিয়েছে গিয়া 3টা গরু, 2টা, একটা গাই, একটা বাচ্চা আর একটা ষাঁড় গরু, মানে 3টা গরু। তখন আমি গেছি একবার কাজ করি। যখন আমি কাজ করি ভালো ভালো কাজ করি, তখন ওরা গরু আর 2টা আনছে, আর 2টা গরু আনছে, 5টা গরু। একদিন আমি সহেদে গরু লয়ে গেছি, গরু যাওয়ার পর একটা গরু আপনার কোরসা দিয়ে সুইটাইতে গিয়া কই যে গেছে, আমি তো আমার ছোটো, আমি কোনো বুঝতে পারি নাই। আমি গরু কোরসা দিয়া ওই গাছতলায় এসে বসে থাকি। তখন তো গরু সুইটা থাকে, বাইতে আইসি, কান্দাসকে আমি কি এমন একটা গরু সুইটা গেছে, আমি বাইতেছি না। তখন আমার এমন মায়ের দিছে করার মতো না, ইচ্ছা মতো মারছে, মানে আমার গালিগুলো ভাষা। তারপরও কাজ করি, মনে করি মায়ের তো কষ্ট করে কাজ করে খাওয়ায়, মায়ের খাই কাম করতাছি। কি দিত আপনারে ওই কাজ করলে? ওখানে কিছু দিত না, শুধু খালি দুগা ভাত দিতে খাওয়াইতে দূরে, কোনো কিছু দিত না। আর এই পোশাক দিত বছরে ঈদ এলে, এমনি আর কিছু না। তখন আপনার তারপরও যাই না। তারা 5টা গরু আনার পরে আমার বললো কয় তুই এক কাম করি, গরু তো 5টা, প্রতিদিন সকালে ঘুমে তুইতে গিয়া 1 বস্তা ঘাস কাটবি। এই গল্পটা শুরু হয়ে গেছে। এখানে শুধু একটা কথা বলি, মানে আমার যদি সুযোগ থাকতো, মানে আমার যদি এরকম হতো যে না আমার হাতে এটা আছে, তাহলে আজকের এই গল্পটা পরিবারের সব বড় ছেলেদেরকে আমি শোনাতে বাধ্য করতাম। ইনফ্যাক্ট মানে যদি আমার হাতে সুযোগ থাকতো, তাহলে আপনি বুঝতেই পারছেন এই গল্পের ইম্পর্টেন্সটা কতটুকু। মানে সব সন্তানদেরকে আমি বাধ্য করতাম এই গল্পটা শোনার জন্য। চলেন বলেন, তারপর গরু নিয়ে বলছিলেন। হ্যাঁ, তারপর ঘাস কাটছি একদিন, ওই দিন পরের দিনে মানে বৃহস্পতিবার দিন গরু কিনছে, শুক্রবার সকাল থেকে ঘাস কাটি। একদিন রাতে এমন জ্বর, তো ঘাস তো কোনো সময় কাটি নাই, 1 বছর যাবত গেল গা, 3টা গরু ফেলছি। 1 বছর পরে গিয়া 2টা গরু বাড়াইলো। তো ঘাস কাটার পরে এমন জ্বর আইছে রাত্রে, আপনার ভোর রাত্রে ওরা লাগে, ওইটা গরুর গোয়াল ঘর এগুলি পরিষ্কার করানো লাগে, গোবরটা ফালাইয়া পয়সা গরু মুর বাইরে পানি খাওয়ানো লাগে। তো ওই দিন উঠতে পারি না। ওই দিন অনেক মারধর করছে, জানতাম বাসা। তখন আমি বললাম, দেখেন আজকে গরিব হয়েছি, পেটের দায়, কিন্তু আপনার যদি আমার বাচ্চা এরকম যদি অত্যাচার করেন, তাহলে আপনাকে আল্লাহ সইবে না। আমি বুঝো না, আমার বয়স মাত্র আপনাকে 7 বছর আছে, 1 বছর হয়েছে 8 বছর। তখন ওই মহিলাটা ভালো ছিল, মহিলা থাও কর সামনে দিয়ে মনে হতো না। আমি কন মনে হইলে কেমন হইব, ফুফা যদি মন করে কেমনে কাজ করবো, অনেক গালিগালাজ করে। আরও তো মানুষের কাজ করে, হারা তো কয় তুই যে কাজ করস, এরকম কোনো কামলা 10,000 টাকা দিয়ে কামলা রাখলে তো কাজ করবো না, তুই যে কাজ করস। আমি ভাই কী করবো, গরিব বেশি তো কাজ করে খাইতে হইব। যদি আজকে বাপে সুস্থ থাকতো তাহলে তো আমার ইমান পরিশ্রম করতে হইতো না, মার বাসা বাড়িতে কাজ করতে হইতো না। তাই এইটা বুঝা ভাই আমি কাজ করতেছি না। কয় কিয়া, তখন আরও ঘিন মারে, এবার আরেক জায়গায় কাজ নাই, ওখানে দেখিয়া আমি কেন শিরপত্র মাইছি এখনই থাই। তারপর পরে প্রতিদিন সকালে ঘাস কেটে পানি খাদা বইরা পানি দেওয়া লাগে। আবার কয় প্রতিদিন সন্ধ্যাবেলা গরু আইন না, আশেপাশে যে বাড়ি আছে করতে ফ্যান বাতের মার টোকাই না, গরু খাদার মাঝে রাখতে হয়। যাক এডিও করি, এডি করার পরে তারপরে রয়েছি এত কিছু পরে রয়েছি। তারপরে একটা মেয়ে হয়েছে, তখন মেয়ে হওয়ার পরে আপনার এই প্রস্রাব করে পায়খানা করে যে ডোমা গুলি ওরি দোস্ত আমার দোয়াইতো, তখন আমি সহ্য করতে পারলাম না।
এমনি এমনি আরো বছর দিক গেল গা। তখন আমি আর সহ্য করতে পারি না, তখন আমি বাইতে এলাম, মা আমি কাজ করি দুঃখ নাই, কিন্তু লাস্টে আমার হ্যাঁ করে দেহারা আমারে এই যে একটা মাই হয়েছে হ্যাঁ মাইয়ার পরসা পায়খানার ডোমাটা আমি আমার পুষ্কুনি থেকে দোয়া নাই শীতের মধ্যে। তখন মাইকো লাইফর তখন কয়েছে 3 বছর থাকলে আমার কিছু টাকা দিব, ওই জন্য কাজ করে গেলাম। কোথায় 5,000 টাকা দিব মোটা, 3 বছর কাজ করলে আমি 5 টাকা 1 মনে অনেক কিছু করণ যায় ওই টাইমে। তখন 3 বছর শেষ করে আইছি বাড়িতে, আইসি মার কাছে বইলা আই পড়ছি। তখন আসছি আমাদের মসজিদের এক ইমাম সাহেব, ওনার বাড়ি বরিশাল। তো কান্তাছি বাড়িতে কান্তাছি, তখন উনি আমাকে বাড়িতে যায় পাশে মসজিদ আর কি, কিরে আসিম কান্দসকে। তখন মাকে হুজুর ইমুন ইমুন হ্যাঁ না করে তো না করছে আমাদের তো হ্যাঁ কাছে গেছে, গরু ভালো লাগে কাছে গেছে আর ফুফু গোবাইত ও সেই বাড়ি আর ফুফু গোবাইত কাছে গেছে। তখন কি কয় না অনেক অত্যাচার করতেছে হ্যাঁ রে এখানে থাকবো না। তখন হুজুরে বললো আসিম তুই এক কাজ কর, তুই আমার লগে ল। তখন মাইকে না ফলা থাকতে পারতো না। তখন আমি তোমাকে সারা হইতে আমি থাকি 3 বছর থাকিয়েছি, তখন 10 বছর হয়ে গেছে থাকতাম না কে। তখন হুজুরে নিল বরিশাল, পটুয়াখালী জেলা। হ্যাঁ নারায়ণগঞ্জ থেকে বরিশাল গেছি, পটুয়াখালী জেলায়। ওই এলাকার নাম মনে আছে 10 মিনা গ্রাম, 10 মিনা থানা, লক্ষ্মীপুর গ্রাম, পটুয়াখালী জেলা। তখন ওইখানে আরেকটা বাচ্চা 10 আমার মতোই আরেকটা আছে রাখাল হয় মহিষী ফেলে, হ্যাঁ আবার আত্মীয় জায়গা বাড়িতে গেছে এগো বাঁচতে লাগে। তখন ওইখানে খুব ভালো, ওইখানে কাজকর্ম করতেছি, খুব আনন্দ দেয়। মানে হুজুরে যেমনি বলে দিয়েছে আর ঠিক এরকম ভাবে আমার আদর স্নেহ করে। তো হ্যাঁ বেশি কোনো কাজ নাই, ওখানে খুব খাওয়ায় ভালো, পিন্দায় ভালো। ওরা আবার বছরে 2,500 টাকা করে দিত, প্রতি বছর 2,500 টাকা, খাওয়া দাওয়া কাপড় বানানো সব ওরাই দিত। তখন এরকম করতে করতে ওরা এত নিজের মনে হয়ে গেছি। তখন ওরা বলে তুই এক কাম কর, তখন হুজুরে হুজুর আমার কথা সীমামতি করে। তো উনি আবার 6 মাস পরে আবার দেশে যায় না, কি আসিম তোরা কোনোগুলো তুই আমার কাছে বলিস। আমি না হুজুর ওরা আমার অনেক ভালো করে, অনেক কি করে। কিন্তু কাজ করি সকালে আপনার নাস্তা খাইয়ে যাই, দুপুরে ভাত নিয়ে যাই, এই চরের মধ্যে মোষ নিয়ে যাই 13-12টা মোষ, 2 মানুষেরাই। তো মোষের পিছিয়ে তো ঘোরা লাগে না, মোষ থুইয়া বা খালে নামিয়া থাকে, নদীর ধারে নামিয়া থাকে, আমরা বসে থাকি। আবার বিকাল টাইমে আসরের পর আবার সুন্দর বাইতে পারি, মানে মোষ চড়াতে। হ্যাঁ মোষ চড়াতাম, বরিশাল গিয়ে মোষ রাখতাম। তখন ওইখানে আবার গরু গোয়াল করে বাইন্দা সুন্দর রাতে আরামসে ঘুমাইতাম। ওইখানে দিন যেমন করছে ভালো 7 বছর। তখন এর মধ্যে একজনে বললো তুই আমার দেশ থেকে তুই যাবি না। আমি কি আজীবন কি আমার দেশে থাকতে পারবো? আমার বাড়ি হলো ঢাকা ডিস্ট্রিক্ট, তা আমি কি থাকতে পারবো? কয় না তোরা তুই কাজকর্ম করছো ভালো। আমি দেখেন আমি এমন একটা নিজের আত্মীয়র বাড়িতে কাজ করছি, আমাদের দেশে এত অত্যাচার করতো, মুখের বাসা নাই, ঠিক মতো খাওয়ানো দেয় নাই। আর আপনারা আমাদের কোনো দেশের না, কোনো রক্তের না, কোনো কিচ্ছু না, আপনারা আমার এত এত আপন করে নিলেন, আমার কাছে এটা আমি আলহামদুলিল্লাহ। আমি বলতেছি ওরা কয় তা আছে তো তাই দেশ না। তখন 7 বছর কেটে গেল ওইখানেই, বছরে আমাদের হুজুরে যায়, হুজুরের থেকে টাকা আমি দিয়ে দিই, আমি আইও নাই বাইতে না। আমি 7 বছর একদিন খেলাইছিলাম, একদিন আসছি। তখন 7 বছর লাস্ট পরে বাড়ি থেকে খবর গেছে আমার ভাইটা, ছোট যে ভাইটার, ওর আপনার ক্যান্সার হয়েছে। হুজুরে খবর করছে, হুজুরে গেছে, কাসিম তোর ভাইতে ক্যান্সার হয়েছে, তুই কি করবি? ও ভাইয়ের বয়স কত তখন? আমার ভাইটার বয়স তখন আমার হলো 17, ওর হলো গিয়া 14 বছর। আচ্ছা। তখন গিয়া 2003 সালে এটা ওর এই ক্যান্সারটা হয়েছে। 2003 সালে। তখন আমি তারপরে আমি হুজুর আপনার লগে আমি যাবো, তার হুজুর আমার নিয়ে এলো। ওরা করছে কি আমার প্রায় টাকা দিও, মানে বছর 8,000 টাকা দিও, এর মধ্যে আর আমার ওই কথা শুই না 5,000 টাকা বেশি দিয়ে দিছে। কসিম যাও। আপনার ভাই কি করতো এই সময়? ওটা আমার মা মানুষের বাসায় বাড়িতে কাজ করতো। আপনার মা মানুষের বাসায় কাজ করতো? আপনার যে ভাইয়ের ক্যান্সার ধরা পড়লো ও কি করতো? ও ছোট, তখন ওই আপনার মানুষের সুতা পারে না, এই কাপড়ের সুতার কাজ করতো। আচ্ছা, ওই কাপড়ের সুতার কাজ করতো। আপনার বাবা তখন ঘরে বসা? একদম ঘরে বসা। 2 ভাই আপনারা তখন? আচ্ছা, তারপর? 2 ভাই। তার মধ্যে একটা কথা রয়েছে তো আবার একটা বোনও ছিল তো আমার। ওই সময় একটা বোন হয়েছে? হ্যাঁ। বোন সবার ছোট? বোন সবার ছোট। আচ্ছা, বোন সবার ছোট, বোনের কথা বলি নাই, বোন সবার ছোট। তখন বোনও আছে। আপনাদের জন্য একটা গুড নিউজ, সেটা হচ্ছে জীবন গল্প পার্ট 2। এই বইটি বাজারে চলে আসছে খুব শীঘ্রই, ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে 21শে বইমেলায় আপনারা এটা পাবেন। যারা তারও আগে হাতে পেতে চান, অ্যাডভান্স বুকিং দিতে হবে। অ্যাডভান্স বুকিংয়ের জন্য আপনাদেরকে কল করতে হবে এই নাম্বারে 09611262020। আমি আবারও বলছি 09611262020।
20। বইটির মূল্য ধরা হয়েছে সর্বসাকুল্যে 200 টাকা। এবং এবারের বইয়ের স্পেশালিটি হচ্ছে এই গল্পে কিছু মানে এই বইয়ে কিছু গল্প থাকবে যে গল্পগুলো রেডিওতে প্রচার করা হয়নি বা কখনোই হবে না। সো গ্র্যাব ইট। যারা অগ্রিম অর্ডার দেবেন তাদের কাছে বইটা পৌঁছে যাবে খুব দ্রুত। তারপর আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে এখন কি করি, খালি টাকা লাগে। এখন কি করি, তার বাড়িতে আমার মাসেকখানি গেছে গা। আমার বাপে অসুস্থ, বাপে এত অসুস্থ শরীর নিয়ে উনি কাজ করতে যায়। একদিন কাজ করলে 70 টাকা 80 টাকা করতে পারে। মানে কাজ সুস্থ থাকলে 150 টাকা 200 টাকা কাজ করতে পারতো। এইভাবে কাজ করতো হাত লড়াইয়া। তখন আমি যাওয়ার পর জামদানির কাজ করতো না, জামদানি না, তাহলে আরে তাঁতের শাড়ি ওই যে নারায়ণগঞ্জে তো সবই জামদানি। না, মার্কিন আচ্ছা, মার্কিন কাপড় আছে না, আগে হাত দিয়ে আবার নিত। আচ্ছা আচ্ছা, এমনি নিত। ওকে। তারপরে কষ্ট দেখতেছে ঠিক মতন মা কাজ করে, মানুষের বাড়িতে কাজ করতে করে, দিলে খাই না দিলে খাই না। তখন আমি কান্তাছি এরকম বাড়ি পাশে বইয়া কান্তাছি। এইটা 3 সালে ওর অসুখ হয়ে এইটা আমি কান্তাছি। তখন বাড়িতে আমাদের একজনে ভাই কয়েছে আমি ঢাকা রিক্সা চালাই, চল। কত সালে এটা? 2003 সালে। 2003 সালে, ওকে। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স 3 সালে বয়স আছে না আমার 22 বছর না কয় বছর জানি। না, আপনার 83 সালে জন্ম হয়েছে। 83 থেকে 2003, 20 বছর। হ্যাঁ 20 বছর। হ্যাঁ ঠিক আছে, 20 বছর। তখন আমার গোয়াসিম তুই ঢাকা রিক্সা চালাতে পারবি? আমি হবে পারবো। আমি তুই ঢাকা চিনস? আমি চিনি না তো। আমার মন যদি লয়ে দেন গাড়ি তাহলে আমি যত দূর দেবে না, আমি দূরের মধ্যে চালামো, চালানোর দরকার নাই তো। কথা চায়। তারপর ঢাকা যাত্রাবাড়িতে নিয়ে এলো আমার ভাইয়ের। তখন বাড়িতে আসলাম, আসে ডাক্তারের কাছে নিলাম। ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার এরকম মানে আরাজার হসপিটাল নিলাম। তখন ডাক্তার বললো তোমরা আর্থিক অবস্থা কেমন? স্যার বাসার মানুষের বাসা বাড়িতে কাজ করে, আর আমি রাখালের কাজ করছি এত বছর যাবত, এখন বাড়িতে আছি, কেমনি কি করবা? তাহলে কাম করে রে ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করো। আচ্ছা, ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করো। তখন ওইটা শুনে আমি কান্তাছি। কেন বলে এক বাড়ির এক ভাই বললো অসীম তুই ঢাকা যাবি? আমি কি রিক্সা চালাবি? ওই সময় বললি? আপনি কি জানতেন কিসের ক্যান্সার? হ্যাঁ, শরীরে কিসের ক্যান্সার হয়েছে? ক্যান্সার তো বিভিন্ন রকমের। ওর ব্রেন ক্যান্সার ছিল। আচ্ছা। তারপর আপনার ওইখানে রিক্সা চালাইয়া বাড়িতে প্রথম চালাইছি রিক্সা। চালানোর পরে জমা দিয়া আপনার 220 টাকা বাড়িতে নিছি। তো মা অনেক রিক্সা চালাইলেন? হ্যাঁ, প্রথম দিন রিক্সা চালাই। আপনার দলপুরতে যাত্রাবাদ সুতি খালপার, মানে এতটুর ভিতরেই, অন্যখানে চিনি না, বাইরে না। তাই আমার দেয়া দিছে এতটুকুই ঘুরবি, মানে ওইখানে আই জায়গার চিন্তা করে বেশি যাইস না। তাই ঠিক আছে, ওই দূরে চালাইতেছি। তারপর বাড়িতে লিয়ে গেলাম, পরে মেডিকেলে নেওয়া লাগবো বাইরে। তারপরে আমাদের আশেপাশে এক তালই, পাড়াপাশি তালই আছে না, তালই উনি আবার ঢাকা থাকতো। উনি কয় তাহলে অসীম লও, ঢাকা নিয়ে ভর্তি করি। আমি থাকবো কেন? তোমার মায় থাকবো। মায় থাকতো আব্বা আমার এটা করবো কেটায়? মায় থাকবো, আব্বার অবস্থা কি হইব, ছোট বোনের অবস্থাটা কি হইব? মেডিকেল দেখান। ছোট বোনের তখন বয়স কত? খুব ছোট? হ্যাঁ, তখন বয়স 4 বছর। আচ্ছা, 4 বছর। তখন মায়ের কয় তোর মার খাওয়া তো মেডিকেল দিয়ে চলবো, মেডিকেল দিবই, সরকারি মেডিকেল। তারপর আমি মেডিকেল ভর্তি করছি, আমার তাহলে না ভর্তি করছে, আমার সাথে নেই। ভর্তি করার পরে তারপর আমার মা থাকে, আমি করি কি আমিও বাড়িতে যাই না। আর 2 একদিন পর যাই ঢাকা রিক্সা, সারাদিন রিক্সা চালাই। ওই এতটুর ভিতরেই রাত্রে গিয়া ঢাকা মেডিকেল বারিন্দার ভিতরে গিয়া একটা ইট দিয়া রাত্রে কাটাইলাই। তো বাড়িতে ভাড়া দিয়ে আবার যাবো, আওয়াজ 50 টাকা ভাড়া, 40 টাকা ভাড়া লাগে, 2500 যাত্রাবাড়ি থেকে। ওই টাইমে কম টাকা ভাড়া ছিল। তখন ডাক্তার বললো তোমার ভাইয়ের অপারেশন করতে হবে। আমি বলি স্যার তাইলে অপারেশন করবো? আমি তো কিছু বুঝি না। তাইলে যাই ভর্তি করছে, ওরে আনি। তারপর ওনারে থাকে, উনি আমার মুগ্ধা ছিল, ঢাকা মুগ্ধা উনি আসিল। তখন উনি কইছি তাহলে ওই এমন তো অপারেশন হইব, আমি কিছু বুঝি না, মানে আমি একটু যাইতে হইব। তখন বললো টাকা তো সরকারি, তো কিছু টাকা হলে বা করতে হইব। কিছু টাকা মানে কমসে কম 70,000 টাকার মতো বা করতে হইব ওই টাইমে। তখন কি করি 70 টাকা কই ভাই কিচ্ছু কই না। মানুষের সাথে রিক্সা চালাই, তো মানুষের কাছে বলি, দুঃখ বলি, ভাই আপনাদের কাছে আমি ভাড়া যদি 10 টাকা বলি, আমার একটা অনেক কষ্টের মধ্যে আছি আমি, আমার ভাইটার যাবৎ এই অবস্থা, টাকার জন্য চিকিৎসা করতে পারি না, যদি মায়া লাগে ভাই আমার আপনারা 10 টাকা বাড়ান, যদি পারেন 10 টাকা বেশি, নাহলে 5 টাকা আমার আপনারা বেশি দেওয়া সাহায্য করেন। আর নিজে ওই চোখে কোনো শরম লাগে না, নিজে বলতাম ওদের কাছে। তখন যার মায়া লাগছে তাই দিত, যার মায়া লাগে তা দেয় নাই। দেখ এমনি আল্লাহ বাসালে 2 সপ্তাহ রইলাম। 3 সপ্তাহের মধ্যে মতো অপারেশন হবে। তখন অপারেশন না করলে বাঁচত না। এবং ডাক্তার ট্রিটমেন্ট করে রাখতেছে, ড্রেসিং করে রাখতেছে। অপারেশন করবো খেলাম। আমার দাদার থেকে আমার বাপে 2% জায়গা পাইছে। আচ্ছা, 2% জায়গা পাইছে। তখন জায়গার মূল্য কম, ওই 2% জায়গা বেচ চালাইছে এই ভাইয়ের জন্য। তখন একটা খেলে ঘর ছিল, 2% বাড়ি বেচা ওই টাকা মেকে আমার তালুরা তৈরি রাখি আমি এই চিকিৎসা অপারেশন করলাম।
অপারেশন করায়া আল্লাহর হুকুম হয় বাঁচবো, অথচ এই রোগের রুগী বাঁচানো সম্ভব না। ডাক্তার বলছে তোমাদের কপাল ভালো হয়, বাচ্চা গেছে। অপারেশন কোথায় হয়েছে? ঢাকা মেডিকেল। না কোন জায়গায়? শরীরের কোন জায়গায়? হ্যাঁ, শরীরে কোন জায়গায়? শরীরে মাথার মধ্যে। মাথার মধ্যে অপারেশন করেছে? এখান থেকে মাথার মধ্যে। আচ্ছা আচ্ছা। এখান থেকে মাথার মধ্যে, এখান থেকে কোন গেল কোন সময় আসে, এখান থেকে এখন তো ফারা আচ্ছা মানে ভিতরে সব পয়সা গেছিল গা। আচ্ছা। তারপরে চিকিৎসা করলাম, 32 দিন এখানে রাখলাম। 32 দিন রাখার পরে এখন তো মায় থাকে মেডিকেল, আমিও থাকি বেশিরভাগ এখানে। বাড়ির শুনি দিনের দিন না খায় থাকে, দিনের দিন না খায় থাকে। কে না খায় থাকে? আমার বাপ, ওদের ছোট বোনটা না খায়। তখন করছে কি, আমার বাড়ি আরেকজন একটা মামুর লাগে পাড়াবসি আর কি, উকিল মামু। তো হ্যাঁ করছে কি, গ্রামের থেকে চাউল মানে যা পারছে উড়াই দিছে। হ্যাঁ উড়াইতে পারে, রাত এমবে খাইয়ে চলছে। চলার পরে তারপর আমি বাড়িতে গেলাম, ঢাকার থেকে গেলাম। কেমন কয় এমন তো ঘরে 2 দিন ধরে রান্না নাই, তোর বোনে ছোটো মানুষ করতে করবো। এরপরে উড়াই মুড়াই দিছি। আমি কী করবেন, 10 রুপি বার, আপনারা যদি সাহায্য করেন তাহলে আমার বিপদ না, যদি চান আপনারা তাহলে আমি বাইরে বাসে আনতারমো। তখন বাড়ির মানুষ কিছুটা হেল্প করছে। তখন আপনার বাড়িতে গেলাম, ওরা ছিট কেটে দিল, ছিট কাটা বাড়িতে নিলাম। তা বাড়িতে নিলাম, ওষুধ ওইখান থেকে ওষুধ লিখে দিছে। ওষুধ আর কেনার মতো আর কোনো ক্যাপাসিটি নেই। তখন এতই মানুষ খাওয়ামোই না, হ্যাঁ ওষুধে কিনবো, তখন কি করি? আপনি বড় ছেলে? আমি বড় ছেলে। তখন আমার মা ওই ঢাকা থেকে ওই কাজই আরম্ভ করছে, ওই এদের বাসায় আরো বেশি বেশি কাজ করে। তা মায়ের দেয়, আমি আর কত গুলামো। এমনও সময় যায় 2 দিন পর পর নাইটও রিক্সা চালাই, দিনও রিক্সা চালাই। তখন এমন একটা সময় আপনার ওরা নেওয়ার পরে বাড়িতে 8 দিন পর ওই আমি আমার তো বলছি তুই বেশি দূরে দিস না। তখন আপনার মতিঝিল আমার একজন বললো, মতিঝিল গেছে। মতিঝিল যাওয়ার পরে সন্ধ্যায় রাত্রে বাজে 8টা। হ্যাঁ আপনার ইয়ার থেকে উঠছে, যাত্রাবাড়ি থেকে উঠছে। অনেকখানি ঘুরে ঘুরে আমি চিনি না, আমি চিনাই না। তো ঠিক আমি চিনি না। তা গেলাম, যাওয়ার পরে বাড়া কথা আমি বাড়া যাই না, আমি নতুন, তো আমি সুতি খালবার ডলপুর যাত্রাবাড়ি মেয়ে দূরে চিনি, এর বেশি মালিক নিষেধ দিছে। ওইখানে যাওয়ার পরে রাত্র বাজে 8টা, নিগুম রাস আপনার নিয়া আমার কানে থার বাদে মারছে। আজ মধ্যে কান্না দাম দেখতে পারি না, শুনতে পারি না। তারা মেয়েরা গাড়িটা নিল গা। এই যে হিরোইন ছিল, এই যে সিন আছে মানে ঘুর দিয়া ফুস মারছে দেয় হাতের ওখানে। হ্যাঁ আছে, এই যে আছে। আচ্ছা তারপর তার গাড়ি নিল গা। আমি আসলাম, গ্যারেজে আসলাম, 10টা বাজে আছে। তখন লগেটা কি কয়, কিরে ওয়াশিং মেশিন গায়ে না ব্যাপারটা কি কনা ওয়াশিং তাই নাই। তখন আমি গ্যারেজে কান্দাছি মনে মন। তখন এই গ্যারেজ ওলা আমার ইচ্ছা মতো মায়ের কত গাড়ি বেচ চালাইছস, হ্যাঁ তে নাগর বাগর, তো গাড়ি জরিমানা দিতে হইব। তার আমাদের বাড়ির যে লোক ভাই, হ্যাঁ এরকম লোক না, হ্যাঁ জীবনটা শেষ করলে শুধু খালি কষ্ট করতে করতে। আর 7 বছর বয়স থেকে কষ্টই করতে আমরা দেখতেছি। হ্যাঁ গাড়িটা কোন কানে বেচবো, যদি চুরি করতো তাহলে রিক্সা চালাইতো না। আমি দেখেন না আমার কাটাইটাও বিশ্বাস করেন না। হিয়ার ভরে কয় না তুই করছি, আবার মারতে মারতে আমার দেয় ওই যে তার আছে না, তার একটা বাড়ি মারছে, আমি জানতে গেছি হ্যাঁ আমার কষ্ট দিছে সবাই। তখন কয় না তোকে বাদ যাম, রিক্সা জরিমানা দেবো। তখন হ্যাঁ আপনারা আসেন, গ্রামের আছে, যদি চুরি করে থাকে তাহলে জরিমানা দিব। বাড়ি যাওয়ার পর আমাদের ফ্যামিলির অবস্থা দেখিয়া ওই গ্যারেজের মালিক 2টা চক্কের পানি ছাইড়ে দিছে। পানি ছাইড়ে দেয় উনি নিজে আমার জরিমানা কোন সময় নিজের 2000 টাকা আমার ফ্যামিলিকে দিয়েছে। আমি হ্যাঁ অনেক মারছিও, মিশা কথা করলে আপনাই আল্লাহ যে মাপ না করে, হ্যাঁ যে মাপ না আল্লাহ মাপ করাতো না, কারণ আমি বুঝতে পারি নাই। তখন আর ঢাকা রিক্সা চালাই না, গ্রাম ওই রিক্সা লইছি। গ্রাম ওই রিক্সা চালাইতেছি। তখন আপনার আমার 22 বছর হইল। আমি আবারও বলছি, আমার যদি সেই সুযোগ থাকতো, আমি যদি বাধ্য করতে পারতাম, তাহলে আজকের এই ভিডিওটা আমি পরিবারের সমস্ত ছেলে মেয়েদেরকে দেখাতাম। কেন দেখাতাম সেটা আমি ভিডিও শেষে গিয়ে বলবো। বলেন প্লিজ। তখন 22 বছর যাবৎ মানুষ কয়, কিছু মানুষ বলে কি ওয়াসিম তোর জীবনটা কি আমি শেষ করে দিবি। তখন আমি বললাম দেখেন আমার বাবা অসুস্থ, ছোটবেলাতে দেখতেছি, মায়ের মানুষের বাড়িতে কাজ করে খাওয়াইতেছে। মায়ের দেখো তুই তো করতে, আমি করতে দেখিয়া আর বিয়া দিতে না। আমি না বিয়া করলে কেমনি কি হইব, বিয়া করলে আমার এই গরিব আমার কাছে কাটা বিয়া দিব, নাই বাড়ি নাই ঘর থাক। মানুষের সবাই বিচারে, একটা মাইয়া দিলে মানুষের ঘর বিচারে, একটা বাড়ি বিচারে, তা মাইয়া দিলে থাকতে হইব, আমার কাছে কাটা বিয়া দিব। আপনি তো তখন বাড়ির যে 2 শতক জমি পেয়েছিল ওটাও বিক্রি করে দিলেন আপনার ভাইয়ের জন্য। তখন থাকেন কোথায়? থাকেন ওই যে কাছে যার কাছে বাড়িটা বেচছি ওর কাছে একবার ধর বাড়ি আর আছে, মানে বাড়ি বিক্রি করে আবার ওই বাড়িতেই থাকে? ওই বাড়িতে রয়েছি। ভাড়া দিতে হয় ওদেরকে? হ্যাঁ না ভাড়া নেয় না, কিন্তু ইদানিং ভাড়া দেওয়া লাগতেছে। আচ্ছা যাই হোক, হ্যাঁ বলেন তারপর। তখন ওরকম মুরব্বীরা বললো ওয়াসিম তুই বিয়া কর, তোর তো একটা ভবিষ্যৎ আছে। আমি কেন বিয়া করতাম না। তারপর গ্রামের এরকম ওই কিছু মাইয়ারা কয় এবার তুই বিয়া করতি না, তুই বিয়া করলে ভালো থাকতে বিয়া করতে পারবি। আমি কই আমার কাছে বিয়া বলবো, কারণ বিয়া বলে বউ এটা কইবো। তো আমার এমন বেড়ামিয়া ভাই, অসুস্থ বাপ, মা ঘরে বাসা বাড়ির কাজ,
আমি যে একটা বিয়া করলে বলে যাবে তখন হ্যাঁ অবস্থাটা কি হইব, বোনটা ছোট। বোনটা ছোট। তখন আমি জীবনে যা কিছু করলাম সবই তো আমার সর্বার গর্বদানে যাবো গা। আমি জীবনে কিচ্ছু আখেরাতে কিছু পাইতাম না। এখন যদি একটা বিয়া করে আমি বোর কাছে জায়গা বিয়া করবো, যদি আমার মতো যদি হয় এরকম ফ্যামিলির মেয়ে আমি বিয়া করবো। মানে গরিব হলে বিয়ে করবো। হ্যাঁ এটা মানে বলছি। ওর কথা হচ্ছে যে আমি যদি একটু আমার চেয়ে অবস্থাপন্ন কোনো পরিবারে বিয়ে করি তাহলে তো ওই মেয়ে আমাকে নিয়ে যাবে এই পরিবারের কাছ থেকে, তাহলে তো আমি আখেরাতে সমস্ত কিছু হারাই ফেললাম। ও কিন্তু লেখাপড়া করেনি, খেয়াল করার মতো জিনিসগুলা কারো কাছে শিখেও নি, সেরকম পরিবারও পায়নি। হ্যাঁ ওকে বলেন তারপর মাইকেল ওয়াসিম থাক তুই একটা বিয়া কর। আমাকে মা বিয়া করবো তাই দেখো তোমরা আমার আমগো মতো আমগো নিচু স্তর ফ্যামিলি কই আছে। তখন একটা ফ্যামিলি পাইছে সোনারগাঁও, নারায়ণগঞ্জ সোনারগাঁও। আমাকে মতো ওরা 6টা বোন 2টা ভাই, ওরা আমাকে মতো ভালো অবস্থা। ওদের বাপটা অসুস্থ, ওদের বাপটা এখনো প্যারালাইসিস, এখনো প্যারালাইসিস। তারপর ওরা 6টা বোন কাজ করতো। তখন আমার ফরি আমি আসলাম, আমার কাছে দেখে ওরা পছন্দ হইলো। তখন আমিও বললাম, আমি একটা মেয়ের নানি ছিল, নানিরে বললাম আপনার নানি ডাকি, নানি মানে নানির বয়স নানি ডাকা প্রয়োজন। তখন বল দেখেন আমাদের আর্থিক অবস্থা কিন্তু অনেক নিচু, অনেক খারাপ আমাদের আর্থিক অবস্থায়। কারণ এমন আমরা কেন সাহায্য তুলে রয়েছে আমরা পেটে খাওয়ান গেছে। কারণ আপনার যদি পছন্দ যদি হয় তাহলে আমার সাথে সমর্থন করতে পারবেন। আপনার নাতি লাগে, যদি নাতি যদি বলে কষ্ট করে খাইতে পারবো তাহলে আমি ওরা সমর্থন দিব, বিবাহ করব। তাইলে আমি বিবাহ করবো না। তখন ওরা কথা বলছে এরকম, এক জাসে বসছে, বসার পরে কয় জিগাইলাম সরাসরি তুমি যদি আমি অনেক কষ্ট, আমি অনেক গরিবের পোলা, তোমরাও গরিব, যদি আমার পছন্দ করো, আমার কষ্ট ভাত খাইতে পারো তাইলে আমি তোমার বিবাহ করতে রাজি আছি, তুমি কি বলো? তখন ওই বললো আমরা গরিব হই, কারণ আমিও যদি একটা বড় আমার তো একটু আঙ্গ তো উচ্চস্থলে যে বিয়ে যদি হয় তাহলে আমার তো অত্যাচার করবো, জোর জুলুম করবো। তখন যদি বলে এটা নিয়ে আমি নিতে পারবো না, তখন আপনাদের কিছু না, আপনি কিছু বলবো, নেওয়ার কথা বলবেন না, দেওয়ার কথা বলবেন না। তো আমার এটি বলা, তখন আল্লাহর হুকুমে বিবাহ হয়েছে 2000 এমনি করতে 2004 সালে বিবাহ করছি। আচ্ছা 2004 সালে বিবাহ করার পরে আমার ছেলে হলো গিয়া 2007 সালে। আচ্ছা 2007 সালে ছিল। 2007 সালে আবার আমার এই মা অসুস্থ, শ্বশুর বাড়িতে আসছি, আমার ছেলে হয়েছে, মা অসুস্থ, ফোনে বাইর যে অবস্থা খারাপ। তখন আবার ওই টাইমে ওই যে জায়গা বেচ চালাইছি ওইটা ঘরটা ছিল, আমার মা অসুস্থ, এখন মারে গিয়ে অবস্থা খুব খারাপ, কারো কাছে 100 টাকা পাই না, কেউ 1 টাকা দেয় না। তখন ঘরটাও বিক্রি করে লেছি, ঘরটা বিক্রি করে মার চিকিৎসা করছি। কয় টাকা বিক্রি করলেন? ওই ঘরটা শুধুমাত্র বিক্রি করছে 9000 টাকা। কি ছিল ঘরে? টিনের ঘর ছিল, একটা দোতলা ঘর, আর কিচ্ছু ছিল না। আচ্ছা মানে কি করবো, মানে এইটাই সম্বল ছিল শেষ, মারতে বাঁচাতে বো, তবে ওইটা করলাম। তখন মা শিখে আমার বাঁচান ঠিয়া না, তুই তো থাকতেই বলে বিয়া করছস। তখন আমার বউ কইলো মানুষের বাড়িতে ওই ডেরা পাকের ঘর থাকে না, পাকের ঘরে গিয়ে থাকুন, আমি গরিবের মেয়ে। আমার স্ত্রী বললো, আমার মায়ের বুঝ দিল, আপনি এই চিন্তা করেন কে আমি মানুষের পাকের ঘরে গিয়ে থাকবো, তবে যদি আপনি সুস্থ হন তাহলে আমাদের এটা বিক্রি করলো আমাদের মনে কোনো দুঃখ আসবে না, এটা আমার স্ত্রী বললো। তখন আমার ছেলের আমি পারি না একটু দুধ কিনা খাওয়ার সমর্থন আমার ছিল না, মানে পারি নাই। আমি মার অসুখ, বাবার মানে টাকা ওদের পিছিয়ে যা কাম করে ওদের পিছিয়ে, মানুষ কিছু দিলে খাইতে পারি, আমি খাইতে পারি না। তারপরে আমার স্ত্রীও করলো, আমার বললো একদিন ঢাকাতে রিক্সা চালায় গেলাম, ওই টাইমে ঢাকা ওই অ্যাক্সিডেন্টের পরে বেশি আসতাম না, গ্রামে চালাইতাম বেশি, তখন গ্রামে ইনকাম কম হইলে তখন ঢাকা আসতাম। ঢাকা থেকে রাত করে চালাই গেলাম, গো কি আমি তো হাজারে থাকি, গরম ফেম কষ্ট, আগে মায়ে কাজ করতো মানুষের ভাই, মায়ে যা কামটা করতো এই কামটা আমি গিয়া করি, ও মাত্র নতুন বউ ওই টাইমে, একটা বাচ্চার মা, আমি গিয়া করি। আমি মানুষ কি বলবো, তুমি যদি এই কাজটা বলো, মানুষ তোমার দেহ তুমি এত পরিশ্রম করো, খুঁজা মাঝে আমরা এমনি খাইতেছি, তাহলে কাজ করা শরম নাকি? তখন হয় ঠিকই কাজ করে মানুষের বাড়িতে। আমি একটা জামা কিনে দিতে পারি না, তখন মাঝে মাঝে কান্দি, মানুষের বউর ইচ্ছা নিলে মানুষের বউর আপনার জামা কাপড় কিনে দেয়, আমি দিতে পারি না, বোন অনেক দুঃখ লাগে। তারপর মানুষ কত আপনার তাহলে কোনো অনেক কিছু করে আমি করতে পারি না, তখন অনেক শিক্ষা ভাইরা বলি দেহ আমি কি করতাম বলো, আমার কিচ্ছু তুমি তোমার দেখি আমি শান্তি, আমার কিচ্ছু লাগতো না। আমার শ্বশুর শাশুড়ি আছে, তুমি আছো, আল্লাহ মালাক বাচ্চা হয়েছে, ওই আছে, আমার আর কিচ্ছু লাগে, আমি বাড়ি চাই না, ঘরে চাই না, ধর্ষমত কিচ্ছু চাই না। তখন আমার মনে এত একটা সুন্দর আনন্দ লাগলো, তখন আমি আল্লাহ তুমি আমার অনেক সাহায্য করছো, কারণ মানুষের মতো মানুষ পাওয়া দিছো, আমি যেরকম আমার চেয়ে ভালো তুমি মানুষ পাওয়া দিছো, ওইটা বললাম। তখন আমার বাচ্চা হইলো দুধ খাওয়াতে পারি না, কোনো কিছু খাওয়াতে পারি না। তারপরে করলাম ওই কাজ করি আমার মা আস্তে আস্তে সুস্থ হইলো। সুস্থ হওয়ার পরে মাটাও কাজ করে, আমার এই বাচ্চার মাটাও এক বাড়িতে আরেক বাড়িতে
আমার বউ গেছে আরেক বাড়িতে, আমার আগের বাড়িতে কাজ করে, তো এমনি এমনি দিন যাপন করতেছি। মানে বিষয়টা দেখা হচ্ছে আপনি তখন রিক্সা চালান, আপনার ওয়াইফ মানুষের বাড়িতে কাজ করে, আপনার মাও মানুষের বাড়িতে কাজ করে, আপনার বাবা হচ্ছে ঘরে বসা সম্পূর্ণরূপে কারণ সে অসুস্থ। আপনার ভাইটা কি তখন সুস্থ হয়েছে নাকি তখনও সে বাইরে অসুস্থ, মানে তেমন মানে কিছু করতে পারে না? 2003 সালে হয়ে গিয়া সুস্থ হয়ে গিয়া 2016 সালে গিয়া সুস্থ হয়েছে পুরো। আচ্ছা, তার মানে ও তখনও ঘরে বসা। আর ওনার একটা ছোট বোন আছে, ছোট বোনটা তখন কি করে? ছোট বোনটা লেখাপড়া করে? ছোট বোনটা হয় স্কুলে যায় তখন স্কুলে যায়। আর ওনার তখন একটা বাচ্চা হয়েছে, নতুন বিয়ে করেছে, ওনার একটা বাচ্চা হয়েছে, ছেলে সন্তান। হ্যাঁ বলেন। এরকম দিন যাপন করতেছে। তারপর আমার আরেকটা বাচ্চা হইলো মাইয়া 2013 সালে। আচ্ছা, আমি কান্দি, পোলা হয়েছে, দুঃখ করি না। পোলা আমার মতো যে কোনো কাজ যদি আল্লাহ বাঁচা রাখে করতে পারবো, যদি আল্লাহ বাঁচা রাখে আল্লাহর মাল। এখন তো মেয়ের জীবনটা কি হইব? তোমার জীবনটা যেই বাজাইতেছে, আমার তো মনে হয় আমার মেয়ের জীবনটা এই বাজেই যাইব, কারণ আমার তো কোনো সম্বল নাই। আমি যা কামাইতেছি, যা কিছু সব তো আমার মা বাপের ভাই বোনের ভিতরে সব শেষ করিতেছি। আমি যাদের কিছু না করতাম তাহলে আজকে বহুত কিছু করতে পারতাম। তা নিজের বিবেচনা বাধা দেয়, আমি বাড়ি ঘর দিয়া করবো। মা হলো জান্নাত। মার যার আছে, যার মার নাই হ্যাঁ বুঝে মায়ের মর্মতা যে কত, আর যার নাই হ্যাঁ দহার মতো কোনো বলার কোনো ভাষাই নেই। আমার ভাই ওই বাইডারে অসুস্থ উনি আবার কাজে লাগছে। কাজে লাগার পরে তারপর আমার যে মেয়েটা সিজার হয়েছে, ওইখানে আপনার এই রেনমেন্ট করে মানুষ থেকে টাকা আমাকে লইয়া বাচ্চা আল্লাহর মতো হয়েছে। ছেলে স্কুলে যাইতে আমার ছেলে স্কুলে যায়, আমি 500 টাকা দিতে পারি না। মাশাআল্লাহ 5 তক পড়ছে। 5 তক পড়ার পরে এখন বর্তমানে ভর্তি হলে প্রায় স্কুল ড্রেস খাতা কলমে কিনতে 4-5 টাকা লাগে। তারপর আমি বললাম, বাবা রে আমার দ্বারা সম্ভব না, তুই কী করবি আব্বা আমি কাজে লেগে যাবো। হ্যাঁ এই পরশু দিন ওরা আমি এক গ্যারেজে কাজে লাগাই দিছি। দুধের বাচ্চা ফোলা 10 বছর বয়স। আমি অভাবে কী করবো, আমি সব অসুস্থ। তারপর আপনার গত মাসে আমার এই মার্ডার দেখতে পারবেন আপনারা। আমার চোখের একটা মানে কয় চোখ স্ট্রোক বলে, চোখ স্ট্রোক করে আপনার একটা চোখ বাউতি লেগে গেছে। কাগজপত্র আছে, ইসলাম হাসপাতাল লাগছে 1 সপ্তাহ। তখন ওইখানে আপনার ছিট ভাড়া যাবতীয় প্রতিদিন 650 টাকা লাগে। এখন 1 সপ্তাহ রাখছে, 1 সপ্তাহে 20,000 টাকা মতো। ওই টাকা সমস্ত টাকা গ্রামের থেকে মানুষ উড়াই দিছে, সবাই গ্রামের থেকে উড়াই দিছে টাকা। আর আমি খাওয়া মধ্যে টাকা হইলাম, তারপর নিলাম, টাকা খুলাতে পারি না। তারপর আপনার মারাকে চিকিৎসা করবেন না, নিতে বলছে। তারপর নিতে আর নিয়েও নাই, গ্যাস মাছ দেওয়ার কথা ছিল, যাই নাই। তার বাড়িতে আসার পরে আমার মার আরেক রোগ দেখা দিছে, আপনার আনসারে পেটে ঘা হয়ে গেছে, পিত্তস্থলী টিউমার। তখন এখন থেকে আমার মার অবস্থা খুব খারাপ। আর আমার স্ত্রী মনে করেন যে ওর শরীর মনে করেন যে এই যে কাজ করতে করতে শরীরের কাছে ফুইলা মানে হ্যাঁ অসুস্থ, মানে কিছু বলতে পারে না, কিচ্ছু বলতে পারে না। আর আমার মেয়েটাও চায় স্কুলে যাইতো, স্কুলে যায়, কিন্তু মানুষের পোলাবাইতে 10 টাকা 5 টাকা আমি দিতে পারি না। এই জন্য আমার অনেক কষ্ট লাগে, অনেক কান্দাকাটি করি। কোন ক্লাসে পড়ে আপনার মেয়ে? আমার মেয়ে ওই দেন ছোট আনে। এখন বয়স কত? বয়স মাত্র 5 বছর 6 বছর পড়ছে। আচ্ছা, ছোট মনে পড়ে। হ্যাঁ, তারপর তখন আমার মা এই অবস্থায় অসুস্থ। তখন কি করি, এখন প্রতিদিন আমার মার পিছে টাকা লাগে, প্রতিদিন আমার পিছে টাকা লাগে। এখন ওই বাড়িতে বিয়া করাইছি, ওই বাড়িটা বিয়া করার পর আল্লাহ মানে একটা মেয়ে হয়েছে। ওরাও অসুস্থ, হ্যাঁ তো অসুস্থ, কাজ করে যাও আলহামদুলিল্লাহ। সবাই এখানে খাই আমরা, কি ভাই ফালাম একসঙ্গে থাকেন? হ্যাঁ একসঙ্গেই খাই। ওই যে গড়টা বেচা ঘর নিচে গা, তো বাড়িওয়ালা আমার জন্য একটা ভিডিও করে নিয়ে আসছে, মানে কোথায় থাকে, প্লাস হচ্ছে ও যে রিক্সা চালায় বা এগুলার একটা ভিডিও করে নিয়ে আসছে। আমি ওর মার থাকার ঘরের ভিডিওটা দিতে পারি। ওই ঘরটা আপনাদের নাই, আপনি যেটা বলছেন ওটা এখন আর ওইটা আপনাদের না। ওই বাড়িটাই ওই তো বিক্রি করে 9,000 টাকা দিল, তারপর উনি আর নেয় নাই ওখান থেকে। কার কাছে বিক্রি? না ওই ঘর নিচে গা, মানে ওই আমার যে বাড়িটা বেচছি ওই বাড়িতে একটা ঘর উঠাই দিছে। আচ্ছা, এর কারা উঠিয়ে দিয়েছে? ওরা ওই মানে ওরা নিয়ে আমার ওরাই তুলে দিয়েছে। কেন তুলে দিল? মানে যে যার বাড়ি ঘর তো নিচে আরেকজনে, যার বাড়ি হ্যাঁ একটা ঘর উঠে দিছে। যার বাড়িতে আছেন এর ঘর উঠে। তাহলে আমি বুঝলাম না, জমিটা যে কিনে নিয়েছে আপনার কাছ থেকে, সে জমিটা নেয়নি আপনার কাছ থেকে? জমি মানে হ্যাঁ তো বাড়ি আরো আছে, হ্যাঁ বাড়ি আর ওরা ওই বাড়ি থাকে, ওই বাড়ি পড়ে থাকবো দেখিয়া একটা ঘর তো বেচালো, ঘর একটা উঠে তোরা থাকেন। ও আচ্ছা, তো যে ঘরটা বিক্রি করছেন সেই ঘরটা নিয়ে গেছে জমির উপর থেকে, পরবর্তীতে ওই জমির মালিক আবার একটা ঘর তুলে দিয়েছে। আচ্ছা, এইটা একটা ওই এক ঘরের মধ্যে আপনারা সবাই থাকেন? কি বলেন? কতজন মানুষ? আমরা 4 জন, ওরা আছে 4 জন। 8 জন? 8 জন লম্বা আর কি, একটু লম্বা। হ্যাঁ, 8 জন বাবা মা? হ্যাঁ, মানে বাবা মা শুদ্ধ 8 জন, সব মিলাই 8 জন। 8 জন মানুষ একটা ঘরের মধ্যে থাকে। কি করব, থাকার জায়গা নাই তো। ঘরের মধ্যে কি আছে? ফার্নিচার? ঘরের মধ্যে ফার্নিচার বলতে কিছু নাই। কোন সময় যদি যান আপনারা দেখতে পারবেন, ঘরে কিচ্ছু নেই, কোনো কিছু নাই, শুধু খালি একটা কাঠ বসানো এদুরে, আর কোনো ডেক আছে, খাই দেয় এদুরে। কোনো জীবনে কিচ্ছু করতে পারি নাই। আমার জীবনে কাজ করছি কিন্তু কিচ্ছু করতে পারি নাই। জীবনে কামাই সব বাপ মার পিছে, ভাই বোনের পিছে ডালতাছি, এখন পর্যন্ত
স্ত্রী শুদ্ধ কষ্ট করতেছে, দুধের বাচ্চা কাজে দিয়েছি, মেয়ে কান্দে টাকার লাগিয়া। আমার মেয়ের বর্তমানে আমার অবস্থা যেরকম আছে এরকম মানুষের বাস থেকে জামা কাপড় দিলে মেয়ে পিনতে পারে। আমার স্ত্রী একটা জামা 3টা সিলি দিয়ে পিনতে। আমার মায়ের এই যে আজকে যে কাপড়টা পিনতেছে এটা আরেকজনে দিছে। ওনার ফ্যামিলির, ওনার ওয়াইফ, ওনার মেয়ে আর ওনার মা বাইরে ওয়েট করছে, আমরা নিয়ে আসবো দেখানোর জন্য আপনাদেরকে। বলেন, তা আমি যেটা বলতেছিলাম, মানে খেয়ে আরে ফেলতেছি, ওকে, মানে যেটা বলতেছিলাম যে ওনার আমার জন্য বেশ কয়েকটা ভিডিও করে নিয়ে এসছে। তার মধ্যে একটা হচ্ছে রিক্সা চালানো অবস্থার ভিডিও, ওনার মাকে নিয়ে, ওনার ফ্যামিলি নিয়ে। এটা হচ্ছে যে ঘরটা, যে ঘরের মধ্যে ওনারা থাকে, সেই ঘরের ভিডিও। একটা হচ্ছে যে আমি তো আসলে এত রেডিও অনুষ্ঠান করি, এত আপনাদেরকে এগুলো দেখাই, এগুলো আমি নিজেকে ইনভেস্টিগেট করি না, করার সুযোগও থাকে না। এই জন্য আমাদের এই অনুষ্ঠানের একটা অনেক বড় অসুবিধা হচ্ছে ইনভেস্টিগেটিভ শো না। তবে আমরা চেষ্টা করি প্রাথমিকভাবে যতগুলো এখানে স্টুডিওতে বসে যত ধরনের প্রমাণ নেওয়া যায় ওগুলো নিয়ে তারপর আমরা প্রচার করি। তো এটা অনেকখানি বিশ্বাসের উপরই প্রচার করা হয়। তো এই হচ্ছে বিষয়। তো যেই কথাটা উনি এখানে এসে বলতেছেন সেটার উপরে বিশ্বাস করেই আজকে ওনাকে এখানে নিয়ে আসা। তো আপনারা চাইলে ওনাকে ওখানে গিয়ে দেখতে পারেন, ইনভেস্টিগেট করতে পারেন যে আসলে কতটা দরিদ্র ওনার পরিবার। ওনার ডিটেল অ্যাড্রেস সব কিছু থাকবে ভিডিওতে। বলেন তারপরে কি হলো? তারপরে এই এখন যে অসুখটা আমার আছে, এখন যে অসুখটা আমার আছে আমি আর কুলাতে পারছি না। তারপর ওই এরকম শুনি, তখন আমি কই আমি ওইখানে যাবো। ফ্যান আছে আপনার বাসায়? আপনার রুমে ফ্যান আছে? গরমকালে কষ্ট হয় না? না, ফ্যান নাই। ফ্যান নাই? কি করতাম? আমার ইলেকট্রিসিটি নাই? না, কোনো কিছু নেই। একটা বাতি দেয়, বাড়িওয়ালা একটা বাতি দেয়। বাড়িওয়ালায় একটা বাতি দেয় আর কি, মানে রুমে লাগে একটা বাতি দেয়, মানে ফসল লাগে আর কি, আলুর লাগে একটা বাতি। আমি ফ্যান ট্যান কিনতে পারবেন, কি দিয়ে কিনবো? আপনার গেলে বুঝতে পারবেন আমি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি। আমি ওদের নিয়ে আমি। কোথায় বাড়ি আপনার, মানে বাসা কোথায়? 2500। 2500 কোথায় এটা? 2500 ব্রাহ্মণদি ইউনিয়ন। গ্রামের নাম? ছোট ফাউসা। ছোট ফাউসা ইউনিয়নের নাম কি বললেন? ব্রাহ্মণদি। আর হচ্ছে আপনার 2500 থানা, জেলা নারায়ণগঞ্জ। অনেক ইউটিউবার আছেন যারা হয়তো এই ভিডিওটা দেখে ওনার বাড়িতে যাবেন, সো গেলেই হয়তো বা প্রমাণ পাবেন কি অবস্থা। তো উনিও বিয়ে করেছে, ওনারও একটা বাচ্চা হয়েছে। আপনার ছোট ভাইয়ের নাম কি? নাম আবু কালাম। একটা বাচ্চা। উনি কি করে এখন ছোট ভাই? উনি ওই মেশিন চালায়, ওই যে তাঁতের কাজ করে। অসুস্থ নেই, কি করে? আপনার বাবা বাসার মধ্যে থাকে, একদমই কিছু করতে পারে না? কি অসুবিধা? উনি কাজ করলে বুকের সমস্যা দেয়। আচ্ছা, উনি কাজ করতে পারলে বুকের অনেক উনিও টুকটাক মোটামুটি টাকা ভাঙছি, কিন্তু উনি সুস্থ হয় না। আর আপনার মা তো এখন এক চোখ অন্ধ। এখন এক চোখ অন্ধ, পুরোই অন্ধ, মানে এক চোখে পুরোই দেখে না, মানে কাগজ আছে দেখতে পারবেন আপনারা, সমস্যা হবে না। ভিক্ষার যে কথা এটা আমি দেখলাম, ভিডিওটা দেখলাম, এটা তো আমি দিব না আমি ইউটিউবে। এটার ঘটনাটা কি? কোনটা? আপনার মার যে ভিক্ষার যে ঘটনাটা কি হয়েছে? আমার মার ভিক্ষা ওই যে তখন আমি ওইরকম যে বাড়িতে থাকি, তখন কষ্ট দেখা আমার মা খাওয়াতে পারে না ঠিক মতন, এতটি মানুষ। তখন মায় ভিক্ষা করে, আমি বিশ্বাস করি না। তখন আশেপাশে ছেলেরা বললো, যে ছেলের মোবাইলটা বললো, আমি তো বিশ্বাস করি না। কি কস? আমি ভিডিও করে দেবো, তার তুই আকাশের ভিডিও করিস? তখন হ্যাঁ, আকাশের ভিডিও করে মায়ও জানে না, ঠিক আছে। তখন আমার দেখাইলো। তখন ওই দিন নিজে চাইছিলাম নিজে আত্মহত্যা করে নিতাম। মা দেখছে আমি আর ভুলাতে পারছি না। তখন এখন আমার মা যে অবস্থার মধ্যে আছে, যদি আপনারা আমার মার কাছে কিছু শুনতে চান, না আমি নিয়ে আসবো আপনার মাকে, নিশ্চয়ই নিয়ে আসবো, তাহলে শুনতে পারেন। আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম যে আচ্ছা, আর কয়েকটা কোয়েশ্চেন একটু জিজ্ঞেস করি। আপনার তাহলে চলে কিভাবে? রিক্সা চালান আপনি? কয় টাকা পান রিক্সা চালায়? ডেলি নিজের রিক্সা তো নাই, জমা দেওয়া লাগে ডেলি 200 টাকা। নিজের রিক্সা নাই, এখন তো পায়ে রিক্সা নাই, সব অটো রিক্সা বার হয়ে গেছে। 200 টাকা জমা দেওয়া নিতে পারি, 200-150 টাকা নিতে পারি, এত নির্ভয়। এটা আপনি কোথায় চালান রিক্সাটা? রিক্সা চালায় 2500 ওই গ্রাম। আচ্ছা, তো এত বছর রিক্সা চালালেন, এত কিছু করলেন, অনেকেই আপনার কাছ থেকে জানতে চাইতে পারে একটা নিজের রিক্সা কেনার মতো অবস্থা হলো না? কি করে আমি একটা বা করতে চাই টাকা, এই যে লাগিয়ে জায়গা তুমি একটা বা করছি, বউর পিছনে লাগিয়েছে কত টাকা, মানুষ টাকা লইছি, নিজের টাকা মিলিয়েছিল, গাছা শেষ। এটা খুব ইম্পর্টেন্ট। উনি যেটা বলতে চাচ্ছে যে একটু যদি অবস্থা করি, হয় মায়ের অসুখ দেখা যায়, একটু যদি অবস্থা করি বউয়ের সিজারে টাকা লাগে, একটু যদি টাকা জমাই আব্বার পিছনে ব্যয় হয়, একটু যদি টাকা জমাই সেটা যায় হলো ভাইয়ের পেছনে, একটু যদি টাকা জমাই সেটা স্কুলের বাচ্চাদের খরচ, মানে সব মিলে ওনার একটা রিক্সা কেনা হয় নাই। আমি কেন আপনাদেরকে শুরু থেকে আজকে বলছিলাম যে আমি যদি পারতাম আমি সবগুলো ছেলে মেয়েকে বাধ্য করাতাম আজকের এই ভিডিওটা দেখতে। পরিবারের যে ছেলে দায়িত্ব নেয়, বা পরিবারের যেই ছেলে মানে পরিবারের ছেলে হলে কেমন হওয়া উচিত, সেটা হচ্ছে আজকের এই ভদ্রলোককে দেখে আমাদের শেখা উচিত। ওয়াসিম, কখনো মনে হয় নাই যে
অনেক অনেক রিক্সাওয়ালারই তো অনেকগুলো বিয়ে করে, আমরা এরকম কথাবার্তা শুনি। মানুষ রিক্সাওয়ালা বলে অনেক সময় মানুষকে গালিও দেয়, হ্যাঁ, আমাদের সমাজে। কখনো মনে হয়নি যে এত কিছু দেখে কি হবে, বাপ আছে বেঁচে, ভাই আছে যে আমরা থাকুক ওরা, আমি আর একটা বিয়ে শাদী করে অন্যদিকে চলে যাই, বা আমার আর দরকার নাই এত কিছু দেখার, এত কষ্ট করার দরকারটা কি? সেই ক্লাস 7 বছর বয়স থেকে আপনি কষ্ট করছেন, কখনো এটা মনে হয় না আপনার? না, এটা 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 মনে আমার হয় নাই। এটা আমি চিন্তা করছি, আমি যদি ওই দুনিয়ার শান্তি বিচারি, আমার যদি একদিনের দুনিয়া, আমার মসজিদের হুজুরে বুঝাইছে ওগুলা, তুই যখন হাতে লাড়ি ধরছস, লাড়ি জীবনে ছাড়বেন, তুই আখেরাতে গিয়ে লাড়ি পাবি। তো ওই কথাটা বৃদ্ধি রাখি আমি এখন পর্যন্ত ওই কথার মতনে চলতে আসছি। তাই আল্লাহ যদি আমার এই দিন এখানে শান্তি না হলো, ওই দিনে তো আমার শান্তি করবো। আমি ওইটার বিশ্বাস করি ভাই, আমি বাবা মা ভাই বোনরা আমি সবাই করতেছি, শুধু এটাই বিশ্বাস। আমি যদি পারতাম অনেক কিছু করতে পারতাম। যেমনটা বলেছিলাম যে আমি ওনার মা, মেয়ে এবং ওনার ওয়াইফ আমাদের স্টুডিওর বাইরে ছিল, তো একটু কথা বলি। মাইক্রোফোনটা আপনার মেয়েকে দেন, একটু আপনার মেয়েকে দেন মাইক্রোফোনটা। হ্যাঁ, তোমার নাম কি বাবা? লিজামণি। লিজামণি, আচ্ছা। লিজামণি কোন ক্লাসে পড়ো? নার্সারিতে। কোন স্কুলে? সরকারি ছোট আনকোনা, ছোট মানে সরকারি স্কুলে। মানে খালি কেজি স্কুলে পড়াতাম, অনেক কইডারে কেজি স্কুল, বুঝলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেন ওকে মাইক্রোফোন ধরেন। তোমার ভাইয়ার নাম কি? সিফাত। সিফাত কই? কাজে লাগাই দিছি কবে থেকে? পরশু দিনকে থেকে। কোন কোন কি কাজ করে সিফাত? ও বলো কোন মতো করে। কোথায় গেছে বলতে পারো? নবাবপুরে। আচ্ছা, তো ভাই বোন একসাথে খেলতে, ভাইটারে মনে পড়ে না? ও কি সন্ধ্যার সময় চলে আসে নাকি ওইখানেই থাকে আপনার ছেলেটা? রাত্রে 8টা বাজে আসে। ও চলে আসে রাতের বেলা। আচ্ছা, কোন ক্লাসে পড়তো তোমার ভাই? 6-এ থাকা অবস্থায় করে দিয়েছেন না? আচ্ছা, আপনার ওয়াইফকে দেন একটু। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনার জামাই যে এইরকম অবস্থার মধ্যে পয়সা করি নাই, রোজগার করতে পারে না, শুনলাম আপনার একটা কাপড় দেওয়ার সামর্থ্য তার নাই। হ্যাঁ স্যার, এই যে দেখেন কি সিরা জামা কাপড় দি, খুবই অবস্থা আঙ্গ খারাপ স্যার। মানে কি করবো, মানে গরিবের ঘর হয়েছি, তো আঙ্গ দুঃখের হয়েছি, গরিবের ঘর, আবার গরিবের জায়গা তো স্যার বিয়ে হয়েছে। আচ্ছা, রান্না বাড়ার কাজ কে করে বাসায়? এ করে, আমি করি, মাইসের বাসার কাজ করে আবার নিজের বাসার কাজও করি। আচ্ছা, তো এই লাস্ট কবে আপনার জামাই বাড়িতে মাছ মাংস কিনছে? এই মাসে একবার আনলে আমি এমনি ও বেটিরা দেয় যে খাইতে দেয়, কিন্তু আমি খাই না খাইয়া ছেলের লেগে, মেয়ের লেগে, শাশুড়ির লেগে নিয়ে আসি। তখন মানে শাশুড়ি কয় আমি খাবো না, তো ছেলেরে দাও, মেয়েরে দাও, কিন্তু ওই মাছ মাংস আনতে পারে না। মাসে একবার আনে না আনলে এটা যথেষ্ট, কিন্তু খাইতে পারি না আমরা আনলে। কি নাম যেন আপনার মেয়ের নাম? লিজা। কাঁদতেছো কেন, কি হয়েছে? কোনো সময় আমার 2টা সন্তান, একটাও থাকে না, কিন্তু বলে কিন্তু সময় তো দেয় না, খাওয়াইতে পারি না। এবারে আমার ছেলেটারে মনে করেন স্কুলও যাওয়াই 6 পর্যন্ত পড়াইছি, এই ফ্যানটা করে সিলাই পিন্দাইছি। এই যে বাইক কাজ করি, ও গো ছেলে গো ফ্যান পুরানো জায়গা দেয়, এইটার নাম বাইতে না সিঁড়ি করাইয়া আমার ছেলেরা পিন্দাই। তখন বাচ্চায় কই মা এইভাবে কতদিন যাইব, দম আমি কাজে লেগে যাই। কইছি বাবা কাজ করবো এই সম্বন্ধে, কহ মা আমি কাজে লেগে যাই। তখন এই বাচ্চা এই যে কয়দিন ধরে কাজে লেগে আছে, ওর ছোটো বাচ্চা না, কাজে টাকা দিবে না, কইছে কাজ শিখাইব। কইছি যান, ওর শিখলেই চলবো। পেটে ভাতে দিয়ে দিছি কি যে আমার ছেলে তো 3 বেলা 2 ভাত খেতে পারবো, এটাই আলহামদুলিল্লাহ। ওকে, কিন্তু আমার শ্বশুরটারও খুবই অবস্থা খারাপ, প্যারালাইসিস হয়ে গেছে। কিন্তু আমার বাপের অবস্থা খুবই খারাপ। আমরা 6টা বোন, 2টা ভাই, একটা ভাই ইমনের ওই মা কইরা মাইসা বাড়ি কাম কাজ কইরা, কিন্তু একটা পাস করাইছে। আমরা স্কুলে আর যাইতে পারিনি, আমরা খুবই কষ্ট। বাইরেও চাকরি পায় না, যেন যায় ঘুষ চায়। আপনি শাশুড়িকে দেন। কেমন আছেন? ভালো আছি। তো আপনার এই বৌমা কেমন দেখে আপনারে? না, আমার বৌমা আমার সন্তান, বড় ছেলে। আমার ছেলে না থাকলে আমি এতদিন মরে গেলাম বলে। আমার বৌমায় সব কিছু শ্বশুরে করে, আমারে করে। আমার জিডা বাচ্চা সেটারে বিয়ে দিতারি না, মেয়েটা লায়ে কইয়া রয়েছে, টিয়া বাসার লাগিয়া লেখাপড়া করাইতারি নাই। বাপে অসুস্থ, আমার ছেলে আর আমার বউ আমাকে না করলে আমরা এতদিন বাড়ির তলে থাকলাম বলে। আমার বউ বালা পাইছি,
আমার সন্তানও কেউ কোনো কিছু দিলেন না, আমার হাত দেয়, নাও মা তুমি খাও, আমি আর খাইতারি না। আমার নাতি দুইটা চাইতে আমি খামু কেমনে, তো নাতি দুইটার হাত দিয়ে লাই। এক ঘরের মধ্যে নাকি থাকেন সবাই? হ্যাঁ, এক ঘর, ওই একটা জায়গা আছিল কদ্দুর, এর বাবার অসুখের সময় জায়গাখানি বেচা চিকিৎসা করছে। অনেক আমার সন্তান গো পায়ের তলে মারি নাই। আমার সন্তানরা বাড়াতে দুইটা ছেলে একটা মেয়ে, মেয়েরারও বিয়া দিতারি না টেবাসার লাগিয়া। ছেলে গো কোনো সুখ শান্তি আমি দেখতে যাইতাম না। আপনার এই শাড়িটা এটা কি আপনার? না, এটা ঈদের মধ্যে জাকাতের কাপড় দিছে। ঈদ আল ঈদ্র করতে পারি না, মানুষের সামাই চিনি হেডি রাইন দেয়া ভুতে গো বউ গো লইয়া তো খাই। মানুষের জাকাত দিলে জিয়ারও সালোয়ার কামিজ বানাইয়া দেই, আমার হুইতে খাওয়াইবো, আবার ওষুধ পানি হুইতে আবার কাপড় লাতা করতে দিব, আমার হুইতে তো দিতারে না। হুইতার মনটা তো অনেক বড় আছিল। আপনার ছেলে যে এই ছোটবেলায় 7 বছর বয়স থেকে সে হচ্ছে কাজে গেছে, হ্যাঁ, এত বছর ধরে আপনাদেরকে এইরকম ছেলে কয়জনের ঘরে হয় বলেন তো? আল্লাহ শুধু আপনাদেরকে দরিদ্র করেছে, সেটা না হয় অন্য জিনিস, যে আমরা সবাই কোনো না কোনোভাবে দরিদ্র কষ্টে আছি, সেটা ঠিক আছে, কিন্তু এইরকম ছেলে কয়জনে পায়? আপনি তো ছেলেকে লেখাপড়াও করেন নাই। আমাদের অনেক লেখাপড়া ছেলেরা অনেক বড় বড় পোস্টে যায়, অনেক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তারপরে বাপ মায়ের দেখে না। এরকম অনেক ভিডিও আছে, বাপ কোটি কোটি টাকার মালিক রাস্তায় ফালাই দিয়ে রাখছে, কিন্তু আপনার এই ছেলে রিক্সা চালক, রিক্সা চালায় না। আমার ছেলের মনটা অনেক কইবালা, আল্লাহ অনেক রকমত দিছে ছেলের। এটা আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্র, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমি দোয়া করি আমার ভিতরে নিয়ে আল্লাহ শান্তি দেয়, আমি এই কামনাই করি। ওকে, লিজামনির কাছে যাই, লিজামনিকে দিয়ে শেষ করব। লিজা, তোমার জামা কয়টা? একটাই। এই যে যেটা পরে আছে এটাই জামা, আর নাই জামা? তো ঠিক আছে, দেন আপনি মাইক্রোফোনটা নেন। আপনি ওয়াসিম বলেন, আপনার কথা দিয়ে শেষ করব, কেন আসলেন আজকের এই অনুষ্ঠানে? আমার গায়ে শক্তি আছে, আমি চাই না কারো কাছে হাত পাততে। এই কারণে এই পর্যন্ত আমার নিজের শক্তিতে গিয়ে বাপ মা আমার পুরো ফ্যামিলি আমি ওদেরকে আমি করে আসছি, কিন্তু এখন আমি চাই না। তাই না পারায় আমি এখন আসছি আপনাদের কাছে। কিন্তু আমার মায়ের ট্রিটমেন্টের প্রয়োজন, বাপের ট্রিটমেন্টের প্রয়োজন, কিন্তু এখন আমার কিছু করতে পারতেছি না। আমি এখন হয় ওইটা মৃত্যু, আনাল আমার একটা কিছু করতে হবে, কিন্তু আমার কিছু পাওয়া নাই। এই আমার আপনার কাছে আমি পুরো ভিডিও জুড়েই এই ওয়াসিমের ঠিকানা বলেছি, এবং একই সাথে এটাও বলেছি, পুরো ভিডিওতে আপনারা দেখবেন যে বাম পাশে ওয়াসিমের 2টো নাম্বার আছে। এই 2টো নাম্বার বিকাশ করা আছে, এবং ওদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি যোগাযোগ করতে পারবেন। সরাসরি গিয়ে দেখা করেন, কথা বলেন, এবং ডেফিনেটলি দিস ইজ নট ইনভেস্টিগেটেড। আমি যাইনি ওখানে, ফিল্ডে যাইনি, এবং কোনো সত্যি আমি কখনো সেটা করি না বা করার সুযোগও নাই। আপনারা নিজের ইনভেস্টিগেট করেন, কথা বলেন, দেখেন, এবং তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি আজকের এই অনুষ্ঠানে এই যে ওদের যে গরিবী অবস্থাটা, সেটাকে বড় করে দেখতে চাই না। এটা আমার ভিতরে কি হয়েছে এবং আমার যারা দর্শক যারা দেখেছেন তাদের ভিতরে কি হয়েছে আমি সেটা জানি, কিন্তু আজকের এই অনুষ্ঠান অসাধারণ একটা মেসেজ আছে, অসাধারণ একটা মেসেজ। সেটা হলো যে আমরা যে হিরো খুঁজতে বইয়ের পাতায় খুঁজি না হিরো, কিংবা আমরা যদি বলি যে ইতিহাস থেকে হিরোদের কাছ থেকে শিখো, বা অনেক বড় বড় আইকন আমাদের সামনে যাদেরকে প্রেজেন্ট করা হয়, তাদের ম্যাক্সিমামই দেখবেন যে পেছনে একটা অনেক বড় অর্থনৈতিক ফিগার থাকে, অনেক টাকার মালিক। তারা পরিচয় ছিল না, রাস্তাঘাট থেকে উঠে এসছে, কিন্তু অনেক কোটি কোটি টাকার মালিক। তারা আমাদের সামনে হিরো হয়। হিরোর একটা খুব সিস্টেমেটিক একটা ফিগার থাকে, এর বাইরে তারা না। কিন্তু আমার কাছে মনে হয় এরা হচ্ছে আমাদের আসল হিরো। ঠিক উল্টো পথে চলেছে, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। সেই 7 বছর বয়স থেকে পরিবারের হাল ধরেছে, এবং পরিবারের সদস্য সংখ্যা বেড়েছে, ফ্রাস্ট্রেশন বেড়েছে, যুদ্ধ করেছে প্রতি মুহূর্তে, কিন্তু কখনোই বাবা মাকে ছাড়েনি, কখনো সন্তানকে ছাড়েনি, কখনো বউকে ছাড়েনি, এবং কখনো ভাইকে ছাড়েনি। একটা ঘর, সেই ঘরটা নিজের না, পায়ের নিচে যে মাটি সেটা নিজে না, কোনো কিছু নিজের না, কিন্তু এত সুন্দর বন্ধন এই পরিবারের মধ্যে, কেউ কাউকে ছেড়ে যায়নি। ও হচ্ছে রিয়েল হিরো, আসল হিরো। এই ওয়াসিম হচ্ছে আসল হিরো। ওয়াসিম, আপনি আমাদের আজকে অনুষ্ঠানে এসছেন, এবং আমি এটা ইউটিউবে দিব, পাশাপাশি আমার রেডিওতেও যাবে। এবার আপনার মুখ থেকে নাম্বার 2টো একটু বলেন তো, যেখানে আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে। আপনার এই 2টো নাম্বার কি আপনার নামে রেজিস্ট্রেশন করা? একটা আমার ওটা নতুন আছে, ওটা আমারটা মস্ত আছে। আচ্ছা, আপনারটা আর আপনার ওয়াইফের নাম্বার, 2টো নাম্বারই বলেন। একটা মুখস্থ আছে যেটা, ওটা আমি আপনাকে সহযোগিতা করছি, আপনি এখানেই বলতে পারবেন, সমস্যা নেই, বলেন। 01784 814230। আচ্ছা, আরেকবার বলেন। 01784 814230। এটা আপনার নাম্বার? এটা বিকাশ করা আছে? বিকাশ করা আছে। আচ্ছা, আর আপনার ওয়াইফের যে নাম্বারটা? 01312 তারপর 199
583 আচ্ছা, আবার বলেন। 01312 হুম 199 হুম 583। ঠিক আছে, এই দুটো নাম্বার থাকলে ওনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনারা যোগাযোগ করবেন। আর এটা একটা অসাধারণ ভিডিও। যাওয়ার বেলা যে কথাটা একটু বলে যাই, সেটা হচ্ছে অনেকেরই আবার কনফিউশন হতে পারে যে যাদের এই অবস্থা তারা আবার এই ভিডিওটা কীভাবে করে নিয়ে আসলো। ওরা যে ভিডিওটা আমি অনুষ্ঠানের শেষে দিচ্ছি, সেই ভিডিওটা একটা মিনিংফুল ভিডিও। যে কথাগুলো বলেছে সেখানকার রিক্সা চালানোর প্লাস হচ্ছে হলো ওর ঘরের ভিতরে একটা দুইটা শট আছে। এই ভিডিওটা হচ্ছে হলো যে বাড়িতেও থাকে সেই বাড়িওয়ালার কি যেন করেছেন একটু বলেন তো, কার ফোন ধার করে এই ভিডিওটা হয়েছে? আপনি যে ভিডিওটা মাইক্রোফোনে বলেন। যে বাড়িওয়ালার থেকে ওই বাড়িওয়ালার ছেলে আছে, হ্যাঁ ও ছেলে ও ভিডিও করে দিয়েছে। হ্যাঁ, ভিডিও করেছে। প্রিয় শ্রোতা, এই পুরো এপিসোডটির একটা ভিডিও ভার্সন আপনারা আমার ইউটিউব চ্যানেলে আসলে পাবেন। আমার ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/RJKibriya FM, RJKEBRIAFM। এছাড়া ঢাকা FM এবং RJ কিবরিয়ার যে পেজটি আছে ফেসবুক পেজ, সেখানে গেলেও আপনারা ভিডিওটা দেখতে পাবেন। ওখানে এই দুটো নাম্বার সহ এদের পুরো পরিবারকে ইন্ট্রোডিউস করা হয়েছে। আপনারা ভিডিওটা দেখুন, এই পরিবারে যান, এদেরকে সহায়তা করুন প্লিজ, এবং অন্তত ছেলেমেয়ের লেখাপড়াটা যাতে করে এনশিওর হয় সেই ব্যবস্থা